পপ করে, আমরা এই আইডিয়াগুলো লিখে রাখি না। আমার মাথায় যখন যেটা আসে সাথে সাথে লিখে, যেমন গতকাল আমি সেশনে অ্যাটেন্ড করতে আসার সময় অন দা ওয়েতে একটু জ্যাম ছিল, জ্যামে বসা, আমি জ্যাম নিয়ে হাই হুতাশ করতেছি না, আমি চিন্তা করলাম বেশি দেরি হলে বলবো যে সেশনটা 8:30টায় শুরু করেন, দ্যাটস ইট, এটা নিয়ে পেরেশানি করার তো কিছু নাই। আমি তখন চিন্তা করলাম জ্যামে বসে আছি, দেখি তো একটু ইনোভেটিভ কোনো চিন্তা বা আমার কোনো বই, আমার দেখলাম টপাটপ আমার বেশ কিছু ভালো ভালো লাইন বের হয়ে আসলো, এবং ওই লাইনগুলো আমার আগামী বছরে যে বইটা বের হবে ওইটার সাথে অ্যালাইন। আমি ওই ফোল্ডারে ওই লাইনগুলো লিখে রেখে দিলাম। দেখেন, এই যে আমার যখন মাথায় যেটা আসে, এই যে 30 সাল পর্যন্ত আরো ধরেন 6টা 7টা বইয়ের ফোল্ডার করা আছে, এখন যেটা যেই ফোল্ডারের সাথে ধরেন হুট করে একটা আইডিয়া আসছে আমার মাথায়, যেই চিন্তাটা মনে হইতেছে 30 সালে আমি যে বইটা বের করবো ওইটার সাথে ম্যাচ করতেছে, আমি ওই ফোল্ডারে আইডিয়াটা জাস্ট 2 লাইন লিখে রেখে দিই। তাহলে 30 সালে আমি যখন বইটা অরিজিনালি লেখা শুরু করব, তখন আমি দেখবো যে অনেকগুলো 100 রকমের আইডিয়া এটার মধ্যে অলরেডি জমা আছে, আমি জাস্ট এই আইডিয়া ডিপ ডাউন করে ইলাবোরেট করলেই আমার একটা বই হয়ে যায়। দিস ইজ দ্য সিস্টেম। সো এটা, হ্যাঁ, অনেকেই হয়তো এগ্রি করবেন না যে এইভাবে কি হয় নাকি, বাট এটা আমার জন্য ওয়ার্ক করছে। কারণ হুট করে লিখতে গেলে তো সমস্ত আইডিয়া আপনার মাথায় এট এ টাইম আসবে না, তাহলে বিভিন্ন মোমেন্টে আপনার মাথায় যা কিছু আসে আপনি নোট রাখেন, পপ আপ করে। ইভেন আমার কমপক্ষে এই পর্যন্ত আমার জমানো 100টা বিজনেস আইডিয়া আছে, যেটা আমি একটার পর একটা করবো না। আমার প্ল্যান আছে আগামী 1 বছরের মধ্যে নতুন আমার 50টা ভেঞ্চার নামতেছে, 50+। কিভাবে নামতেছে? কারণ এই আইডিয়া গুলো 8-10 বছর আমি রেডি করে রাখছি। এখন আমি কি করছি, আমার যেহেতু অনেক ব্রেভ মেম্বাররা আছে, যারে যেটার জন্য আমার যোগ্য মনে হচ্ছে ডেকে এনে একটা ফাইন্যান্স ধরাই দিয়ে যে তুমি এটা নিয়ে দৌড় দাও, কারণ আমি ওকে তৈরি করছি। দিস ইজ মাই প্রসেস। কারণ আমার স্বপ্ন হচ্ছে আমি জীবিত অবস্থায় 1000 কোম্পানির মালিক হয়ে মারা যেতে চাই, জীবিত অবস্থায় 1000 কোম্পানি করবো। আমার আরেকটা টার্গেট হচ্ছে বাংলাদেশে আমি 1 লক্ষ কোটিপতি বানাইতে চাই, সেলফ মেড কোটিপতি। সেগুলো শুনলে আপনাদের হয়তো আশ্চর্য লাগবে কি বলতেছে, বাট দিস ইজ মাই ভিশন। আমি এটার জন্য কাজ করছি রিলেন্টলেসলি। এই ভিশনটা থাকার কারণে আমার মধ্যে কোনো ক্লান্তি নেই যে 12টা 1টা 2টা পর্যন্ত যে টানা ক্লাস করাচ্ছি, আপনাদের ক্লাস শেষ করে আমি আবার নিজে সেশনে অ্যাটেন্ড করতেছি, সবই করছি। তো এইটা হচ্ছে কেন? বিকজ অফ মাই সিস্টেম। আমি জিনিসগুলো করার জন্য সিস্টেমেটিক বিভিন্ন জিনিস বানাচ্ছি। সো আপনি যখন বিজনেসকে সিস্টেমেটিক ওয়েতে আনবেন, তখন দেখবেন মিনিমাম আউটপুটে আপনি ম্যাক্সিমাম রেজাল্ট নিতে পারছেন। কারণ দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করে, একটা মানুষের ওয়ার্কিং আওয়ার কিন্তু অনেক বেশি না। আমার জন্য যেমন 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, কিন্তু আপনার 24 ঘন্টা আপনি প্রপারলি কাজে লাগাচ্ছেন না, আমি হয়তো লাগাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আপনার সাথে আমার সাকসেস বা ফেইলিওরের একটা হিউজ বা অ্যাচিভমেন্টের একটা হিউজ ডিফারেন্স তৈরি হচ্ছে। আপনার সাথে যার অ্যাচিভমেন্টের ডিফারেন্স, এর অ্যাচিভমেন্টের ডিফারেন্সের অন্যতম একটা কারণ হচ্ছে সিস্টেম। So business systemization is the process of creating documented and repeatable system and process to streamline the operation. পুরো অপারেশন কি স্ট্রিমলাইন করার জন্য একটা ডকুমেন্টেড এন্ড রিপিটেবল প্রসেস ডেভেলপ করা, দিস ইজ সিস্টেম। সো আমরা আরেকটু গভীরে যাই, জিনিসগুলো আরো সুন্দর করে বুঝে যাব। দ্য প্রবলেম, if your business is non-depend on the system, it is mostly depend on you. That's the problem. You build a wrong system because you don't know what you don't know. আমরা অনেক সময় জানি না যে আমরা কি জানি না। যেমন এই সেশনের আগে আমরা মনে করতাম বিজনেসের সব আমি করতেছি, সব বুঝে গেছি। আমার এই সেশনে এসে আমার মনে আছে হ্যাঁ মানে 4 নাম্বার গ্রোথ চ্যালেঞ্জ একজন বলতেছিল, স্যার আপনার 3 দিনের ক্লাস করে আমি রীতিমতো বোকা হয়ে গেলাম। আমার ধারণা ছিল আমি বিজনেস সম্বন্ধে, আমার বাবাও ব্যবসায়ী, আমি সবকিছু জানি, কিন্তু আপনার 3 দিনের ক্লাস করে আমি রীতিমতো বোকা হয়ে গেলাম। তা আমি বললাম যে গ্রোথ চ্যালেঞ্জ করে বোকা হয়ে গেলেন, তাহলে ব্রেভ করলে আপনার কি হবে? মানে দুষ্টামি করে বলতেছিলাম। তার মানে আমরা অনেক সময় ইউ নেভার ইমাজিন যে মানে হাউ মাচ ইউ ডোন্ট নো, ইউ কান্ট ইমাজিন। আমরা অনেক সময় ইমাজিনও করতে পারি না যে আমরা কত কম জানার কারণে আমাদের বিজনেসের লাইফের এত দুরবস্থা তৈরি হচ্ছে, যেটাকে আমি বলি ইগনোরেন্স ডেট, মানে অজ্ঞতার ব্যয়। অজ্ঞতার পেছনে আমাদের ব্যয়টা অনেক বেশি। আমি অনেক সময় মানুষকে প্রশ্ন করি যে আপনার কি লার্নিং এর পেছনে খরচ বেশি নাকি নট লার্নিং এর পেছনে খরচ বেশি? তো অনেকেই বলে স্যার লার্নিং এর পেছনে খরচ বেশি, আমি তো ব্রেভে জয়েন করতে গেলে আমার 5 লাখ টাকা লাগবে। তখন আমি বলি না, এটা ভুল চিন্তা। আসলে নট নোয়িং এর পেছনে আপনার খরচ বেশি। আপনি ব্রেভটা করলে আপনার অনেকগুলো ভুল থেকে আপনি বেঁচে যাবেন এবং ভালো আর্ন করবেন। তার মানে ব্রেভটা খরচ না, ব্রেভে জয়েন না করলে এর চেয়ে খরচ বেশি। ব্রেভে জয়েন করলে আপনার খরচ 5 লাখ, আর ব্রেভে জয়েন না করলে খরচ কত, এটা একটু ক্যালকুলেট করেন। দিস ইজ কল্ড ইগনোরেন্স ডেট।
মানে হলো আপনি ধরেন আপনার পার মান্থ এখন 10 লাখ টাকা ইনকাম থাকার কথা, এখন সামহাও আপনার ইগনোরেন্সের কারণে, আপনার ইগনোরেন্স তো আর আপনি জানেন না, আপনার অজ্ঞতার কারণে, আপনার স্কিলে ঘাটতি থাকার কারণে আপনার ইনকাম হইতেছে 2 লাখ টাকা। তাহলে বাকি 8 লাখ টাকা যে পার মান্থ কম ইনকাম হইতেছে, এটা কি খরচ হচ্ছে? দিস ইজ দ্য ইগনোরেন্স এক্সপেন্স বা ইগনোরেন্স ডেট, ঋণ এটা, অজানার ঋণ, না জানার ঋণ, অজ্ঞতার ঋণ, এটা আপনি শোধ করতেছেন। শোধ করতে করতে অজানা থেকে এক সময় যেটা ঋণ পরিশোধ হলে ওই দিন হয়তো আপনি জিনিসটা জানবেন। তার মানে আমাদের পুরো একটা জীবন হয়তো 20 বছর 40 বছর খরচ করে আমরা তখন ওয়ে আউটটা খুঁজে পাই, ও ব্যবসা এতদিন তো সবই ভুল করছি, এইভাবে করলে মনে হয় সঠিক হবে। কিন্তু ওই সঠিক পর্যন্ত যেতে যেতে আমাদের যে কত টাকা লস হয়, আমি এবার এখানে জানি আপনারা এখানে আছেন কোটি কোটি, যে কালকে এক আপু বলছিলেন যে অলরেডি 2 কোটি টাকা লস করে বসে আছে। 2 কোটি টাকা উনি লস করছে, কিন্তু ওনাকে যদি আমি ব্রেভে 5 লাখ টাকা জয়েন করতে কেউ অফার করতে, উনি করতো না। কিন্তু আমি 6 কোটি টাকা লস করছি। এই 6 কোটি টাকা লস করে যখন পরে আবার কয়েক কোটি টাকা লার্নিং এ ব্যয় করছি, এবার দেখতেছি যে শত কোটি টাকা আর্ন করা কোনো ঘটনা না, ইয়ার আমার কাছে এই টাকাটা আসবে। সো আপনার বিজনেস, ইফ বিজনেস রানিং ইউ, এইটা আপনার জন্য একটা গ্রেট ডেঞ্জার। যে বিজনেস যদি আপনাকে চালায়, আপনি যদি বিজনেসকে না চালায়, আমরা সবাই কি আমাদের ব্যবসা আমাদেরকে চালায়, আমরা আমাদের ব্যবসাকে চালাই না। কিন্তু ব্যবসা যেই দিকে আমাদের দৌড়াতে বলে আমরা ওই দিকে দৌড়াই, কিন্তু ব্যবসার কন্ট্রোলটা আপনার হাতে নিতে হবে। ব্যবসা একটা পাগলা ঘোড়ার মতো, আমি অনেক সময় এইভাবে বলি, পাগলা ঘোড়া তো তার মতো করেই যেতে চাবে, কিন্তু আমি যদি স্কিল এনাফ হই, তাহলে আমি আমার ব্যবসাকে আমার গন্তব্যে নিব। ব্যবসা তো লসে চলে যাবে সিস্টেমেটিক, কিন্তু আমি আমার গন্তব্যে নিতে গেলে কন্ট্রোলটা আমার উপরে লাগবে। এখানে মাইকেল ই গার্বার, উনি, ওনার একটা বই আছে, সবাই একটু বইটার নামটা লিখে দেন, ই মিথ, ই মিনস ইংল্যান্ড আর কি, ই মিথ রিভিজিটেড, ই মিথ রিভিজিটেড। এই বইটার লেখক হচ্ছে মাইকেল গার্বার, যার ছবি দেখতে পাচ্ছেন, ওনার নামটাও এখানে দেখতে পাচ্ছেন। এই বইটা সিস্টেমাইজেশনের জন্য বা টিম বিল্ডিং এর জন্য আপনাদেরকে খুব হেল্প করবে। মাইকেল ই গার্বারের লেখা, ওই বই থেকে নেওয়া একটা কোট আমি এখানে শেয়ার করেছি, এবং আজকের বেশ কিছু আলোচনা আমি ওই বই থেকেই শেয়ার করছি আপনাদের সাথে। উইদাউট আ সিস্টেমেটিক way to build and run a business, there is a predictable probability that you will have to burn the business and start over. খুবই পাওয়ারফুল একটা কথা, কিন্তু খেয়াল করে দেখেন, উইদাউট আ সিস্টেমেটিক ওয়ে টু বিল্ড এন্ড রান আ বিজনেস, there is a predictable probability that you will have to burn the business and start over. আপনি যদি সিস্টেম ডেভেলপ না করেন বিজনেসে, তার মানে হচ্ছে আপনি আসলে বিজনেস বার্ন করার সিস্টেম ডেভেলপ করেছেন। প্রপার সিস্টেম যদি ডেভেলপ না করেন, তার মানে আপনি একটার পরে একটা বিজনেস ধরবেন, বার্ন করবেন, আবার শুরু করবেন, বার্ন করবেন, লস করবেন, আবার শুরু করবেন। এত পাওয়ারফুল এই জন্য সিস্টেমটা ডেভেলপ করা। সো আসেন আমরা সিস্টেম নিয়ে অনেক কথা বলছি, তাহলে আমরা দেখি আসলে বিজনেসে কি কি সিস্টেম আছে। 3 systems in business. Number 1, hard system. Number 2, soft system. Number 3, information system. দেখেন সিস্টেম জিনিসটা অনেকটা একটা লোকেশন ম্যাপের মতো। ধরেন আপনি ঢাকা থেকে পঞ্চগড় যাবেন আপনার একটা বন্ধুর বাসায়, একটা বিয়ের অনুষ্ঠানে। এখন যখন গুগল ম্যাপ ছিল না, আমরা কি করতাম? আমরা গাড়িতে করে রওনা দিতাম, রওনা দিয়ে রোডে মানুষজনকে জিজ্ঞেস করতাম যে ভাই ওই মোল্লা বাড়িটা কোন দিকে বলেন তো, বা ওই রোডটা কোথায়, ওই বাজারটা কোথায়। এইভাবে জিজ্ঞেস করে কেউ বলতো ডানে যান, কেউ বলতো বায়ে যান, আবার কত দূর যাওয়ার পরে কাউকে জিজ্ঞেস করতো, বলতো ভাই আপনি তো ভুল রোডে অনেক দূর চলে আসছেন, আপনি এক কাজ করেন পেছনে ব্যাক করে গিয়ে আবার বায়ে যান। এইভাবে করে কিন্তু আগে আমরা লোকেশন খুঁজতাম। কখন? যখন গুগল ম্যাপটা ছিল না। তার মানে একই লোকেশনে যেতে আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে যাওয়া লাগতো, অনেক চ্যালেঞ্জেস ফেস করা লাগতো। কিন্তু গুগল ম্যাপ থাকার কারণে কি হয়েছে? কারণ ম্যাপ দেখে আপনি সুন্দর স্মুথ চলে যাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন, এবং ম্যাপ আপনাকে, আপনি যদি ভুল রোডেও চলে যান, ম্যাপ আপনাকে দেখাচ্ছে যে ইউ আর ইন দ্য রং ওয়ে। আপনি তখন ম্যাপে দেখতে পাচ্ছেন কোথায় জ্যাম আছে, কোথায় রাস্তা খারাপ, এই জিনিসগুলো আগে থেকে। সো সিস্টেম ব্যাপারটা এরকম একটা ম্যাপের মতো। তাহলে ম্যাপটা যদি আপনার কর্মীদের হাতে থাকে, কর্মীরা কিন্তু ম্যাপ দেখে দেখেই কাজ করতে পারবে, আপনার উপর ডিপেন্ড হবে না।
এখন বিজনেসের সবকিছু কি আপনার উপর ডিপেন্ড। অফিসে একটা ঘটনা ঘটছে, একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মানুষ ফোন দিচ্ছে আপনাকে, স্যার এই ঘটনা ঘটছে কি করব, ওইটা হয়েছে কি করব, কারণ আপনি সবকিছু আপনার ঘাড়ে রেখে দিয়েছেন। আপনি ম্যাপটা কারো হাতে তুলে দেন নাই যে প্রত্যেকে নিজস্ব ডিসিশনে চলবে। দেখেন, আপনি যদি টিম থেকে বেস্ট আউটপুট নিতে চান, তাদেরকে কিন্তু একটা ফ্রিডম দিতে হবে, তাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দিতে হবে। সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখি আমার উপরে, যে আমার ব্যবসার কোনো কিছু অন্য কেউ করতে পারবে না। এইটার কারণে এই ম্যাপটা তাদের হাতে যখনই দিবেন, তখন তারা ম্যাপ ফলো করবে, আপনাকে ফলো করার দরকার নাই। আপনি যখন একটা সিস্টেম দাঁড় করাবেন, একটা ম্যানুয়াল লিখে ফেলবেন, একটা ডকুমেন্টের প্রসেস বানাবেন, ওই ডকুমেন্টের বাইরে আপনিও চলতে পারবেন না। যা কিছু হবে ওই ডকুমেন্ট ধরে, ওই কনস্টিটিউশন সিস্টেমকে আমরা বলবো একটা কনস্টিটিউশনের মতো। এই যে বাংলাদেশ গভর্নমেন্ট চলতেছে কিসের ভিত্তিতে? একটা কনস্টিটিউশন আছে। দেশে কয়জন মন্ত্রী হবে, কয়টা আসনে নারী প্রার্থীরা অ্যাটেন্ড করবে, কতজন এমপি হবে, এই পুরো জিনিসগুলোকে কিন্তু একটা কনস্টিটিউশনের অধীনে হচ্ছে। বা দেশের যে বিচার ব্যবস্থা, কাউকে ফাঁসি দেওয়া হয়, কাউকে জামিন দেওয়া হয়, এটাও কিন্তু কোনো না কোনো ধারা বা কোনো না কোনো সিস্টেমের অংশ হিসেবেই, যে অমুক ধারার অধীনে তাকে ফাঁসি দেওয়া হলো বা অমুক ধারার অধীনে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। ঠিক একটা দেশ চলার জন্য যেমন কনস্টিটিউশন দেওয়া হয়, ঠিক একইভাবে একটা বিজনেস চালানোর জন্য কিন্তু কনস্টিটিউশন দরকার হবে। এই কনস্টিটিউশনকেই আমরা বলছি সিস্টেম। তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে অলমোস্ট প্রায় 450-র উপরে পার্টিসিপেন্ট আমরা এখন। প্রশ্ন হচ্ছে, আপনার ব্যবসার কনস্টিটিউশন কি আপনার কাছে আছে? আপনার লিখিত কোনো ধারা, কোনো ডকুমেন্টেড জিনিস কি আপনি বানাইছেন? কোনো ম্যানুয়াল অপারেশনাল আছে? নাই। তাহলে কি দিয়ে চলতেছে? আমাদের মাথা দিয়ে। আপনার মাথা যতক্ষণ আছে ব্যবসা চলতেছে ভালো, আপনার মাথা দেশের বাইরে চলে গেছে বা আপনি ব্যস্ততায় অসুস্থ, ব্যবসা ঠিক মতো এলোমেলো, অফিসে এসে দেখতেছেন সব এলোমেলো। 1 মাস আপনি অফিসে নাই মানে সব উলট পালট। যদি সিস্টেমটা ডেভেলপ করা থাকতো, কনস্টিটিউশনটা থাকতো, সবাই ফলো করতো ওই জিনিসটাকে। এটা তো ডেভেলপ করা নাই। তো এই কনস্টিটিউশন আপনি বানাবেন 3টে স্টেজে। নাম্বার 1, হার্ড সিস্টেম বানাবেন, সফট সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম। প্রথম আসেন হার্ড সিস্টেম। হার্ড সিস্টেমটা হচ্ছে ডেকোরেশন। খুবই নর্মাল বলতেছে, মানে আপনার কাছে মনে হচ্ছে ডেকোরেশন, ডিজাইন, ব্র্যান্ডিং, ইচ এন্ড এভরিথিং এই রিলেটেড সবকিছুই হার্ট সিস্টেমের পার্ট। আপনি এবার চোখ বন্ধ করে সারা পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলোর কথা ভাবেন। যেমন কেএফসির কথা যদি ভাবেন, কেএফসির বাংলাদেশের আউটলেটে যাবেন, আপনি মিডল ইস্টে যাবেন, ইউকে তে যাবেন, ইউএসএ যাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কেএফসির আউটলেটে যাবেন, আপনি দেখবেন সব জায়গায় একই রকম ডিজাইন, একই রকম কাউন্টার, লোকজনের বিহেভ, প্রোডাক্ট, তারপরে বার্গার, চিকেন ফ্রাই অলমোস্ট একই রকম। কেন? বিকজ হার্ট সিস্টেম। তারা তাদের সবগুলো কিরকম হবে, আউটলেট গুলো কিরকম হবে, এগুলো ওই হার্ট সিস্টেমের মধ্যে ইচ এন্ড এভরিথিং ডকুমেন্টেড করে লিখা আছে। আপনি যদি কেএফসির একটা আউটলেট আপনার এলাকাতে দিতে চান, আপনাকে তখন ওই ডেকোরেশনের যে ম্যানুয়ালটা, ওইটা আপনাকে ধরিয়ে দিবে এবং আপনাকে বলবে জাস্ট ফলো ইট। আপনি এটার বাইরে, আপনার পছন্দের রং হচ্ছে পার্পল, আপনি চিন্তা করলেন আচ্ছা কেএফসি তো রেড কালার, রেড রাখলাম, সাথে আমি একটু একটা ওয়াল একটু আমার মতো করে পার্পল করে দিলাম। আপনি যত হাজার কোটি টাকা দেন, আপনি পার্পল করতে পারবেন না একটা ওয়াল। কেন? বিকজ অফ দ্য হার্ট সিস্টেম। ওই হার্ট সিস্টেমে হাত দেওয়ার ক্ষমতা কোম্পানির ফাউন্ডারেরও নাই, কারণ এটা একটা এক্সপার্টদের টিম বসে জিনিসটাকে ডেভেলপ করেছে। ওরা রেড এন্ড হোয়াইট এর বাইরে দেখবেন যে অন্য কোনো কালারে যাচ্ছে না। সব জায়গাতে গেলে দেখবেন যে কর্নেল স্যান্ডার্স এর একটা সুন্দর ছবি দেওয়া, মানে সবগুলো আউটলেট ঘুরে ফিরেন, আপনি চোখ বন্ধ করে খেয়াল করেন একই রকম লাগে। এই একই রকমটা অটোমেটিক হয় না কিন্তু। এই ডেকোরেশনের ইচ এন্ড এভরিথিং, এটার চেয়ারটা কেমন হবে, কাউন্টার কেমন হবে, কাউন্টারে কি থাকবে, এবং যারা ওইখানে ইয়া দিবে, কি বলে, সার্ভ করবে, তাদের ড্রেস কোড কি হবে, এভরিথিং ওই ডিজাইন ম্যানুয়ালের মধ্যে, ডেকোরেশন ম্যানুয়ালের মধ্যে লেখা আছে। না, আমার প্রশ্ন হচ্ছে, যারা আউটলেট বেস বিজনেস করেন অনেকে এখানে আছেন, তারা কি এরকম ডেকোরেশন ম্যানুয়াল বানিয়েছেন, ডিজাইন ম্যানুয়াল বানিয়েছেন? তাহলে আপনার এটা কিভাবে ব্র্যান্ড হবে? আপনার একটা আউটলেট পুরো
বেগুনি কালার, একটা নীল কালার, একটা হচ্ছে রেড কালার, হবে না তো। আপনাকে অলওয়েজ এই ডেকোরেশনাল ম্যানুয়ালটা ফলো করতে হবে, ডিজাইনটা ফলো করতে হবে। কালকে একজন জিজ্ঞেস করছিলেন যে ব্র্যান্ডিং ব্যাপারটা। সো ব্র্যান্ডিং বিষয়টা কি? ব্র্যান্ডিং ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। মানে অলওয়েজ আপনি একই রকমের, যেমন মার্ক জাকারবার্গ দেখবেন অলওয়েজ একটা অ্যাশ কালারের টি শার্ট পরতেছে। এই যে অ্যাশ কালারের টি শার্ট পরতেছে, এটা দেখতে দেখতে আপনি চোখটা বন্ধ করলেই কিন্তু তার চেহারা আর এই টি শার্টটা দেখেন, তার মানে কনসিস্টেন্সি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি চিন্তা করে দেখেন গ্রামীণ চেকের হাফ শার্ট গুলো পরে, তার মানে দেখলে আপনার মমতা ব্যানার্জির কথা চোখ বন্ধ করে চিন্তা করেন, একই রকম দেখতে দেখতে আপনার মাথায় এটা সেট হয়ে গেছে। আজকে গ্রামীণ ফোন চিন্তা করে দেখেন, তাদের ব্লু কালারটা এটা ফিক্সড করে ফেলছে, এই যে কালার। এখন আমি এসএমই উদ্যোক্তাদের ব্র্যান্ডিং এর অবস্থা দেখে আমার মাথা ঘুরায় মাঝে মাঝে। তারা সারা দুনিয়ার যত কালার আছে আজকে পোস্ট দিবে একটা কালারে, কালকে আরেকটা কালারে, তার লোগোর মধ্যে দেখবেন 10 রকমের কালার। মাঝে 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 অনেকে আমাকে এরকম লোগো পাঠায় যে স্যার আমার লোগোটা ঠিক আছে, এটা সবাই খুব পছন্দ করছে। আমি তখন হাসি যে লোগো হচ্ছে একটা ব্র্যান্ডের ফেস। এই যে আমার যে চেহারাটা, ঠিক আপনার ব্যবসার লোগোটা হচ্ছে আপনার একটা ফেস। এটাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বানাবেন। আর আমরা পাতা পুতা দিয়ে মানে এমন ভাবে এটাকে বানাই জগা খিচুড়ি, এটা মানুষ মনে রাখবে কেমন এটা যদি সিম্পল না হয়? আপনি চিন্তা করে দেখেন তো, সারা পৃথিবীর বিখ্যাত লোগো গুলো কত সিম্পলিস্টিক ওয়েতে বানায়। আজকে স্যামসাং চিন্তা করে দেখেন তো, সিম্পল স্যামসাং লিখা। আজকে অ্যাপেল জাস্ট একটা আপেলের একটা অংশ জাস্ট খাওয়া, সিম্পল অ্যাপেল লিখে রাখছে। আর আমরা একটা লোগোর এই কোণা দিয়ে একরকম, ওই কোণা আরেক রকম, এইখানে এক কালার, উপরে নানান কিছু একটা লোগোর মধ্যে দেই। তাহলে ব্র্যান্ডিংটা হবে কিভাবে? আপনাকে সিম্পল এই যে দেখেন, আমি আমার ব্র্যান্ডিং এ যে আমাকে দেখছেন যে ব্ল্যাক এন্ড রেড, আমার এস হোয়াইট, আমি আমার ব্র্যান্ড কালারের বাইরে এখন জামা কাপড় পর্যন্ত কিনি না। আমি, আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি এখন কি ব্র্যান্ডিং শিখলা, এখন তো তুমি অন্য কালারের কিছু পড়তে পারো না। আসলে আমি অন্য কালারের এখন কিছু কিনি না। মাঝে মাঝে বলে আরে পড়ো, আমাদের সাথে যেইবা যখন তখন পড়লা। তা আমি বললাম তোমাদের সাথে তো আমি বাইরে গেলে আমার স্টুডেন্ট বা আমার লোকজন তো দেখবে, কারো না কারোর সাথে তো রাস্তাঘাটে দেখা হয়, তো তখন তো দেখবে যে স্যার ব্র্যান্ডিং ঠিক নাই। ইভেন এখন এমন অবস্থা হয়ে গেছে, আমি যদি কোনো কারণে একটু কালার থেকে অন্যদিকে সরে যায়, আমার স্টুডেন্টরা বলে বসে স্যার আপনার ব্র্যান্ড কালার কিন্তু এটা মিললো না। তার মানে ব্র্যান্ডিংটা কি পরিমাণ ইম্পর্টেন্ট দেখেন। আমি এই রেড ব্ল্যাক এন্ড গোল্ডেন এর বাইরে অন্য কোনো কিছু আমার 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 ওয়েবসাইট পুরোটা আপনারা ঘাটেন, এর বাইরে অন্য কোনো কালার, কোনো ব্লু পাবেন না, কোনো পার্পল পাবেন না। আবার আপনি ন্যাচারালসে যান, ন্যাচারালসে গ্রিন এর বাইরে কিছু পাবেন না। মেজর কালার আমরা গ্রিন, আমাদের যে ওয়েবসাইট ব্ল্যাক এন্ড গ্রিন এর মধ্যে আমরা পুরো ব্র্যান্ডিংটা করেছি। আজকে এই যে দেখেন লোগোটা সিম্পল, কোচ কাঞ্চন লিখা, এই যে অন অন আইকনটা, আমরা যে হ্যাপিনেস অন বলি আমাদের ট্যাগ লাইন, এই অনের একটা আইকনকে আমরা জাস্ট দিয়ে রাখছি, সিম্পল কোচ কাঞ্চন। এই যে শেষের যে কাঞ্চনের পরে অন আছে, এইটাকে আমরা ধরে হ্যাপিনেস অন আমরা ট্যাগলাইনটা ডেভেলপ করেছি। দিস ইজ অল অ্যাবাউট অন, আপনার বিজনেস অন, আপনার গ্রোথ অন, আপনি চ্যাম্পিয়ন, ইন্সপাইরেশন, মোটিভেশন, সবকিছুর পেছনে কিন্তু এই অন জিনিসটা আছে। আমরা ওই অনটাকে ট্রিগার করেছি এখানে। সো আপনি এরকম ব্র্যান্ডিং যখন করবেন, আপনার ব্র্যান্ডের একটা গাইডলাইন লাগবে। কেন আমাদের ব্র্যান্ডিংটা ঠিক হয় না? আমাদের একটা প্রপার গাইডলাইন তৈরি করি না। বাংলাদেশে কেন অ্যাপেলের মতো ব্র্যান্ড হচ্ছে না, কেন ইন্টারন্যাশনালি বিগ ব্র্যান্ড আমরা তৈরি করতে পারি না, হোয়ারেজ আমরা কিন্তু ভালো পণ্য তৈরি করতে পারি, ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্র্যান্ডের পণ্য তৈরি করি, বিকজ আমাদের কনসিস্টেন্সি ঠিক থাকে না। আপনি যদি খেয়াল করেন, গতকাল আমরা পজিশনিং এর কথাটা বলছিলাম, আজকে যদি দেখেন যে ক্লোজ আপ, তারা সজীবতা নিয়ে কাজ করে, তারা কাছে আসার গল্প বলে, ইউথদেরকে ফোকাস করে কথা বলে। কালকে যদি ক্লোজ আপ আপনি দেখেন যে তারা অ্যাপ্রুন পরে একটা ডাক্তার বলতেছে আপনারা ক্লোজ আপ ইউজ করেন সবাই, আপনাদের কেমন ধাক্কা লাগবে বলেন তো? ঠিক আমরা আমাদের দেশে ব্র্যান্ডের ক্ষেত্রে এই কাজটা করি, এবং এটা একটা ক্লাসিক এক্সাম্পল আমি দেই। আমার বিজনেস ব্লুপ্রিন্টও আই হোপ আপনারা পড়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিখ্যাত ক্যাম্পেইন ছিল সৈয়দ আলমগীর স্যারের করা, সেটা হচ্ছে হালাল সাবান। মার্কেটে ওই সময় 100টা সাবান বিক্রি হলে অলমোস্ট 70 থেকে 80টা সাবান বিক্রি হতো লাক্স, আর অ্যারোমেটিক সহ অন্যান্য সাবান বিক্রি হতো 20 থেকে 25টা 100টার মধ্যে। ওই জায়গাতে অ্যারোমেটিক যখন হালাল সাবান কনসেপ্ট মার্কেটে আনলো, পুরো ডিজাস্টার ঘটায় ফেলছে মার্কেটে। মানে তখন অলমোস্ট 67% শেয়ার চলে আসছে অ্যারোমেটিকের দখলে। অর্থাৎ মার্কেটে 100টা সাবান বিক্রি হলে 67টা বিক্রি হয় অ্যারোমেটিক, লাক্স সহ বাকিগুলো বিক্রি হয় 33টা।
এতটুকু শক্তিশালী অবস্থান, সেই অ্যারোমেটিক সাবান মার্কেট আউট হলো কিভাবে? কারণ তারা দেখেন কনসেপ্টটা কি ছিল, তাদের পজিশনিংটা খেয়াল করেন। পজিশনিং কি? হালাল সাবান। তার মানে তারা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, তারা মুসলিমদের একটা ইমোশনকে গ্র্যাব করা নিয়ে মার্কেটিং করলো। এবার অ্যারোমেটিক যখন হাইপে চলে গেছে, প্রচুর বিক্রি হইতেছে, তখন অ্যারোমেটিকের টিম মেম্বাররা, মার্কেটিং এ যারা ছিল, তারা চিন্তা করলো, ও আমাদের সাবান তো এখন অনেক বিক্রি হয়, তাহলে আমরাও লাক্সের মতো করে মডেলদের দিয়ে অ্যাড দিব। তখন ওই সময় রোমানা, তারপরে হচ্ছে রিয়া, এরকম বিখ্যাত যারা মডেল ছিল, মোনালিসা, এদেরকে সবাইকে দিয়ে তারা অ্যারোমেটিক সাবানেরও লাক্সের মতো করে ব্যাপক বিজ্ঞাপন দিল টিভিতে। এবং এটা দেওয়ার পরে আলটিমেটলি অ্যারোমেটিকের বিক্রি তো বাড়লোই না, বিক্রি কমে কমে অ্যারোমেটিক একদম বন্ধ হওয়ার অবস্থায় চলে গেল। এখন বলবেন এখানে কি সমস্যা হয়েছে? সমস্যাটা হলো কনসিস্টেন্সি। দেখেন, অ্যারোমেটিক যখন হালাল সাবান বলে মার্কেটে পুরা ডিজাস্টার ঘটায় ফেলছে, পুরো মার্কেট নিয়ে নিছে এককভাবে, লাক্স কি একবারও বলছে যে আমরাও হালাল? লাক্স তার ব্র্যান্ডের পজিশন থেকে 1 ইঞ্চি সরে আসে নাই। সে তার বিউটি, বোল্ডনেস এবং সে ইন্ডিয়ান নায়িকাদেরকে ফর্মে মানে ইয়েতে এনে, ফ্রন্টলাইনে এনে অ্যাড রান করা কন্টিনিউ করে গেছে। সেইখানে হালাল সাবান বলে মার্কেটে আপনি অবস্থান তৈরি করলেন, পজিশন তৈরি করলেন, এবং কয়েকদিন পরে যখন মডেলকে দিয়ে আপনি, ওই মডেলটা কি করতেছে, সাবান দিয়ে গোসল করতেছে, মডেলকে হাইলাইট করতেছেন, তার মানে হালাল কনসেপ্টের সাথে গেল জিনিসটা। আপনি দেখেন তো, এইটা মানুষের নিউরনে, ওই যে নিউরো মার্কেটিং, ওইখানে একটা ধাক্কা লাগলো যে এরা হালাল বললো, কিন্তু আবার সেই সুন্দরী মডেলকে দিয়ে লাক্সের মতোই বিজ্ঞাপন দিচ্ছে, কাজটা তো বেহালাল হয়ে গেল। একদিকে আপনি হালাল বললেন আর বিজ্ঞাপন দিতেছেন হারাম টাইপ। এজ এ মুসলিম কনটেক্সট থেকে আপনি চিন্তা করেন, আমি ডোন্ট গেট মি রং, আমাদের ওই আমি বুঝাইতে যাচ্ছি না যেটা ঠিক বা রং, কোনটা রাইট রং, আমি সেটাতে যাচ্ছি না। আমি পজিশনিং এর কথাটা বলছি, যে ব্র্যান্ডিং এর কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে গেলে বড় ব্র্যান্ডও যে মার্কেট থেকে হারায় যেতে পারে, তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে অ্যারোমেটিক। এখন তার কি করা দরকার ছিল? সে যেহেতু হালাল বলছে, তার মেয়েদের দিয়ে অ্যাড দিলেও তার উচিত ছিল বোরকা পরে আনা বা হিজাব পরে আনা। তাহলে ওই হালাল কনসেপ্টের সাথে রেলিভেন্সিটা ঠিক থাকতো। ওই রেলিভেন্সি, কনসিস্টেন্সির অভাবের কারণে ঠিকই কিন্তু অ্যারোমেটিক মার্কেট আউট। কিন্তু লাক্স গ্লোবাল ব্র্যান্ড, সে কিন্তু বলে না আমরাও হালাল, বলার দরকার নেই, সে তার পজিশন ধরে রাখছে, অটোমেটিক বাকিরা হাইপ তুলে মার্কেট থেকে হারিয়ে গেছে। দিস ইজ ব্র্যান্ডিং। তার মানে এটা কখন হয়? এইটা বাংলাদেশে এজন্য হয় কারণ বাংলাদেশের ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড গাইডলাইন রেডি থাকে না, রিটেন কনস্টিটিউশন হবে থাকে না। একটা ব্র্যান্ড কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এই পুরো জিনিসটার একটা গাইডলাইন রেডি করতে হয়, এক্সপার্টকে দিয়ে করা লাগে। যারা ব্র্যান্ডের এক্সপার্ট আছে, তার সাথে আপনি আপনার ব্র্যান্ড নিয়ে বসবেন, যে আমার ব্র্যান্ডটা লং রানে কিভাবে পজিশনিং করলে ভালো হয়, আমি কোন জায়গাটা ধরে, কোন ইউএসপিটা ধরে আমি করব, ওইটা অনুযায়ী সে আপনাকে একটা ব্র্যান্ডের কনস্টিটিউশন তৈরি করে দিবে। আপনার কাজ হবে জীবনে যতদিন বেঁচে আছেন ওই কনস্টিটিউশন ফলো করা। তাহলে দেখবেন লং রানে আপনার জিনিসটা একটা ব্র্যান্ড হয়ে উঠবে। ওইখানে লেখা থাকবে আপনি কোন কোন কালার ইউজ করতে পারবেন, এর বাইরে বাকি কালারে আপনি ব্লাইন্ড হয়ে, মানে ব্লাইন্ড, আপনার পছন্দ কি ওটা দেখার বিষয় না, সব ভুলে যাবেন, আপনি শুধু ওই কালারের প্যাটার্নটাকে কন্টিনিউ ফলো করে দেবেন। এন্ড বাংলাদেশে যেটা হয়, ধরেন একটা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার, সে হয়তো খুব প্র্যাকটিসিং মুসলিম, এখন সে কি করলো, ব্র্যান্ডে কোনো কনসার্টে সে করে না, বিজ্ঞাপন দেয় না, স্পন্সর হয় না। সে স্পন্সর হয় বিভিন্ন ওয়াজ মাহফিলে, সে স্পন্সর হয় তাবলিগ জামাতে, ঠিক আছে, ওকে, পারফেক্ট, এই ভালোই করছে। কিন্তু কোনো কারণে ওই ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে ওইখানে আরেকজন আসছে, সে আবার খুব হিপ হপ, সে প্র্যাকটিসিং মুসলিম টুসলিম অত কিছু না, সে চিন্তা করে যে আমি লিবারেল, আমি একদম ব্র্যান্ড মানি, ব্র্যান্ডের আবার ধর্ম কিসের, আমি ব্র্যান্ডকে সব জায়গায় প্লেস করব। এখন খেয়াল করেন, কিছুদিন আপনি দেখলেন যে এই ব্র্যান্ডটা সবসময় ইসলামিক জিনিসপত্রের মধ্যে দেখা যায়, তাহলে ইসলামিক সেন্টিমেন্টের মানুষগুলো ব্র্যান্ডটাকে আপন করে নিছে। হঠাৎ করে নতুন ব্র্যান্ড ম্যানেজার এসে সে কি করলো, এটা কোকা কোলার যে কনসার্ট, ওইখানে বিজ্ঞাপন দেওয়া শুরু করলো দেদারসে। আলটিমেটলি দেখেন তো কাস্টমারের মাইন্ডে কনসিস্টেন্সি ঠিক থাকলো কিনা। এজন্য আপনারা যারা এই এসএমই, আমি সবার মধ্যে একটা স্বপ্ন দেখি, সবাই আমার কাছে এসে প্রথম যে কথাটা বলে, স্যার আমি একটা ব্র্যান্ড বানাইতে চাই। ব্র্যান্ড বানাইতে গেলে আপনার প্রথম কাজ একটা ব্র্যান্ডের গাইডলাইন, একটা ব্র্যান্ডের কনস্টিটিউশন বানাতে হবে, এবং আপনাকে
যত কিছুই ঘটে যাক ওই কনস্টিটিউশনের বাইরে আপনি যেতে পারবেন না। আপনি যখন নিজেকে বলবেন আমি প্রিমিয়াম ব্র্যান্ড, সারা জীবন এটাই বলবেন, আপনি আর বলবেন না অ্যাফোর্ডেবল, আপনি আর বলবেন না ডিসকাউন্ট, আমার কাছে কম দামে পাওয়া যায় না। অ্যাপেল কোনোদিন বলে না আমি ডিসকাউন্টে দিচ্ছি, এলভি কোনোদিন বলে না, গুচি কোনোদিন বলে না আমি ডিসকাউন্টে দিচ্ছি, আমার কাছে আসো। হ্যাঁ, বাৎসরিক হয়তো ওই যে ওদের ব্ল্যাক ফ্রাইডে বা বিভিন্ন উৎসব থাকে, ওইটা তো সবাই দেয়, ওটা আলাদা জিনিস। তার মানে আপনি যেই ব্র্যান্ডের গাইডলাইনটা তৈরি করবেন, আপনার কাজ হচ্ছে এটাকে ফলো করা। এই হার্ট সিস্টেমের মূল জায়গাটা হচ্ছে এই জিনিসগুলো ডকুমেন্টেড, রিটেন, লিখে ফেলবেন, এবং এইটাকে আপনি লং রানে ফলো করলে এটা চেঞ্জ অ্যাজ এ ফাউন্ডার আপনার মন চাইলো কালকে আপনি ব্র্যান্ডটা চলতেছে 6 মাস, আপনি অবিবাহিত ছিলেন, হঠাৎ করে নতুন বিয়ে করলেন, এবার বউ এসে বললো আরে তুমি লাল রং কি দিছো, লাল রং দিয়ে কোনো ব্র্যান্ড হয়, তুমি এক কাজ করো ব্লু দাও, ব্লু হচ্ছে ট্রাস্টের কালার, আপনি ধুম করে সব ব্লু করে ফেললেন। আবার 6 মাস চললো, আপনার আগের যে ডিজাইনার ছিল, আগের যে ব্র্যান্ড ম্যানেজার ছিল, উনি চেঞ্জ হয়ে গেছে, নতুন একজন আসছে, সে আইসা বলতে স্যার ব্লু কোনো কালার হইলো, এটা কি দিচ্ছেন, গোল্ডেন কালার দেন, পার্পল কালার দেন, একটা রয়্যাল কালার, একটা রাজকীয় কালার, আপনি আবার দিলেন। তো এটা কোনো ডিজাইনারের কথায় চেঞ্জ হবে না, এটা ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হলে চেঞ্জ হবে না। বাংলাদেশে কেন ব্র্যান্ড হয় না? কারণ ওই ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হলে ব্র্যান্ডের সবকিছু চেঞ্জ হয়ে যায়। এখন এজ এ হিউম্যান আপনার নিজের একটা পজিশন আছে না? আপনারা ধরেন 10 জন বন্ধু, একটা গ্রুপ, এই 10 জনের দেখবেন 10 রকমের ব্র্যান্ডিং, পজিশনিং। একজন খুবই হয়তো ফানি, একজন হয়তো খুব গাম্ভীর্যপূর্ণ, একজন হয়তো খুবই স্পোর্টসি, সে সারাক্ষণ খেলাধুলা নিয়ে থাকে, এর মধ্যে একজন হয়তো খুবই গল্পবাজ, একজন হয়তো খুবই ক্রিটিক্যাল, একজনের কথা আরেকজনের লাগানো নিয়ে ব্যস্ত থাকে। এই যে যে পজিশনটা আলাদা আলাদা না, এখন যেই ছেলেটা সারাদিন স্পোর্টসই ছিল, বা যেই ছেলের এর মধ্যে একজন হয়তো খুবই নামাজি, এখন এই নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন নামাজ কালাম সেরে সে হুট করে যদি হিপ হপ গান বাজনা শুনতেছে অন্যরকম, তখন সবার চোখে লাগবে না যে তোর কি হইলো দোস্ত, তুই আগে এরকম প্রতিদিন নামাজ, এখন এরকম কেন হইলো? কারণ লং রান ওকে দেখে আসছেন, হঠাৎ চেঞ্জটা কিন্তু আমাদের চোখে পড়বে। সেই ম্যাজ আপনার এই যে ব্র্যান্ড, এটার একটা পার্সোনালিটি আছে, ব্র্যান্ডের একটা আর্কিটাইপ আছে, এইটাকে কন্টিনিউ ফলো করে যাবেন, তাহলে লং রানে মানুষের মাথায় আপনি জায়গা পাবেন। ব্র্যান্ডিং কোথায়? আমি এটাকে খুব সহজ করে বলি এবং এই কথাটা আপনারা লিখে রাখেন। পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, প্রোডাক্ট কোথায় তৈরি হয়? ফ্যাক্টরিতে। আর ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাথায়, মাইন্ডে। ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাইন্ডে। আপনি কন্টিনিউয়াস যে কমিউনিকেশন করেন, এই কমিউনিকেশনের ভিত্তিতে মানুষের মাথায় আপনার সম্বন্ধে যে ইমেজটা ক্রিয়েট হয়, এটাই হচ্ছে ব্র্যান্ডিং। এই ইমেজটা যদি পজিটিভ হয় তাহলে আপনি পজিটিভ ব্র্যান্ড, এই ইমেজটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি নেগেটিভ ব্র্যান্ড। যেমন অনেকেই হিরো আলমকে নিয়ে বাংলাদেশে খুব ফান করে, সরি, যে হিরো আলম কি কোনো ব্র্যান্ড কিনে? হিরো আলম অবশ্যই একটা ব্র্যান্ড, সে তার পজিশনের মানুষের কাছে কিন্তু মানে সে বিশাল পছন্দের মানুষ। আবার তাহসান একটা ব্র্যান্ড, তাহসান তার যে টিজি, তার লেভেলের মানুষের কাছে একটা ব্র্যান্ড। তো দুইটার সাথে মিলালে হবে না। তাহসানের টিজি আলাদা, তার পজিশনিং আলাদা, তার পার্সোনালিটি আলাদা। আবার হিরো আলমের পজিশনিং, পার্সোনালিটি আলাদা। এখন তাহসানের যারা ফ্যান, তাদের হয়তো হিরো আলমকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আবার হিরো আলমের যারা ফ্যান, তারা হয়তো তাহসানের গান শুনে তাদের ভালো লাগবে না। ওই হিরো আলম যেভাবে নাচানাচি লাফালাফি করে, এটাই হয়তো তাদের ভালো লাগে। প্রশ্ন হচ্ছে আপনি কোন ব্র্যান্ডটা হতে চান কাস্টমার মাইন্ডে, ওইভাবে আপনি রিটেন ডকুমেন্টেড জিনিসটা বানাবেন। আই হোপ জিনিসটা ক্লিয়ার সবাই। এন্ড নাম্বার 2, সফট সিস্টেম। সফট সিস্টেমের মধ্যে কি কি থাকবে? ওয়ার্ডস, সিসি, বিহেভিয়ার মানে কাস্টমার কেয়ার বিহেভিয়ার, ভ্যালুস, প্রিন্সিপালস, কমপ্লায়েন্স এন্ড মোর। সফট সিস্টেমের মধ্যে থাকবে ওয়ার্ডিং গুলা, আপনি ব্র্যান্ড থেকে কিভাবে কমিউনিকেশন করবেন, কাস্টমার কেয়ার কি ধরনের বিহেভ করবে। একটা কাস্টমার ফোন দিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে, হয়তো ভুলটা কাস্টমারে, এখন কি কাস্টমার কেয়ার উল্টো একটা ধমক দিয়ে দিবে নাকি সরি বলে বা তাকে ঠান্ডা করার চেষ্টা করবে? যেমন আমরা যেটা করি, আমাদের যেহেতু গ্লাস জারে প্রোডাক্ট পাঠানো হয়, অনেক সময় কাস্টমারের কাছে প্রোডাক্ট গুলো যেতে যেতে অনেক প্রোডাক্ট ভেঙে যায়। তো ভেঙে গেলে কাস্টমাররা যখন আমাদেরকে জানায়, আমরা কি করি, ওই ভাঙা প্রোডাক্টটা রিপ্লেসের পাশাপাশি আমরা আরো একটা গিফট তার জন্য পাঠিয়ে দিই, তাতে করে তার মধ্যে একটা গুড ফিলিং তৈরি হয়। এইটা কিন্তু আমাদের সফট সিস্টেমের একটা লিখিত পার্ট, যে এই ঘটনা যতবার ঘটবে, দেখেন এটা যদি আমি একবার না বলে দিই, তাহলে কাস্টমার কেয়ারের লোকজন প্রতিবার এরকম ঘটনা যখন ঘটবে আমাদের কাছে রিচ করবে, স্যার ওনার তো 1000 টাকার প্রোডাক্ট ভেঙে গেছে, আমরা এখন কি করব? ওনার তো 500 টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে, কি করব?
সবার জন্য একই কথা, আমরা বলে দিছি যে 500 টাকার প্রোডাক্ট নষ্ট হলে ওই প্রোডাক্টটা তো দিবা সাথে এই গিফট, 1000 টাকার প্রোডাক্ট নষ্ট হলে এই প্রোডাক্টটা দিবা সাথে ওই গিফট। তার মানে এটা একবারে ডিফাইন করে বলা আছে। এখন ওরা কি করবে, জাস্ট ওই জিনিসটাই ফলো করে, বারবার একই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে না। ইভেন ওয়ার্ডিং এর জিনিসগুলো এমন ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করে দেখেন কাস্টমার কেয়ারে যে কোয়ারি গুলো আসে, এই কোয়ারি গুলো ঘুরে ফিরে কিন্তু সবই একই রকম। খেয়াল করে দেখবেন, আমি আমাদের ন্যাচারালসে যে পরিমাণ কোয়ারি আসে, আমি এই কোয়ারি গুলোকে নিয়ে এভারেজে আমার মনে হয় 70 থেকে 80টার মতো আসে টোটাল। মানে যত রকমের প্রশ্ন আসে এইগুলাকে মিলালে 70 থেকে 80টা প্রশ্ন হয়। তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাস্টমার কেয়ারে যদি 20 জন কাজ করে, 20 জন 20 রকম ভাবে দিত আগে। পরে আমি যেটা করলাম, এই সবগুলো প্রশ্ন আমি একসাথে নিলাম এবং এই প্রতিটার প্রশ্নের উত্তর আমি বসে বসে লিখলাম, যে এই প্রবলেম হয়েছে, কি করব, এটার দাম কত, এটা এমন কেন, এটার সার্টিফিকেশন আছে কিনা, এগুলো প্রতিটা ধরে 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 আমি আনসার লিখলাম। তাহলে এই 80টা প্রশ্নের আনসার লিখতে আমার 15 দিন লাগছে। এই 15 দিন আমার কষ্ট হয়েছে, মানলাম। কিন্তু এখন আমি যেটা করেছি, এই যে যে আনসারটা, এই পুরো আনসারের ফোল্ডারটা, ফাইলটা আমি আমার কাস্টমার কেয়ারের প্রতিনিধির কাছে দিয়ে রাখছি, যার ফলে সমস্ত প্রতিনিধিরা যত উত্তর দেয় সবগুলো আমাদের সেন্ট্রালি যে আনসারটা দেওয়ার দরকার সবার উত্তর এখন একই রকমের যায়। কেন? বিকজ আমরা প্রিসেট করে রেখেছি। হ্যাঁ, এর বাইরে 80টার বাইরে কি কোনো প্রশ্ন আসে না? আসে, ওইটা তারা হ্যান্ডেল করে, কিন্তু ম্যাক্সিমামটা তো আমি একটা সিস্টেমে নিয়ে আসলাম। দেখেন, বারবার তাদেরকে মাথা ঘামাতে হচ্ছে না, আনসার রেডি করা, কপি পেস্ট, কপি পেস্ট, তারা দ্রুত আনসারিং গুলো করে ফেলছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডিং। মানে আমরা যখন সিস্টেমেটিক এই ওয়ার্ড গুলা রেডি করে রাখছি তখন কাস্টমার কেয়ার সুবিধা হচ্ছে। এখন ধরেন আগামীকাল আমার পুরো কাস্টমার কেয়ারের এই 20 জন একসাথে চাকরি ছেড়ে দিল, এখন নতুন কাস্টমার কেয়ারের লোকজন নিয়ে তাদের তৈরি করতে একটা বিশাল ঝামেলা না, হাঙ্গামা একটা। কিন্তু আমাদের জন্য খুব ইজি। কেন? ওই নতুন যারা আসবে তারকে এই ডক ফাইলটা আমি দিয়ে দিব, ফাইল দিয়ে বলবো যে এগুলা একদম মুখস্থ করে ফেলো, তোমার কাজ হচ্ছে এই প্রশ্নগুলো আসবে তোমার সামনে, তুমি এটি সুন্দর স্মার্টলি আনসার করবা অথবা রিটেন ডকুমেন্ট হিসেবে দিবা। তাহলে যতবারই চেঞ্জ হচ্ছে আমার জন্য কিন্তু প্যারা নাই, কারণ আমি অলরেডি সিস্টেমটা ডেভেলপ করে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এরকম সিস্টেম বানাইছেন? বানান নাই, কর্মী চলে যায়, আবার আরেকজনে তৈরি করেন 6 মাস, আবার ও চলে যায়, কন্টিনিউ একই ঝামেলা আমরা ফেস করি। দেন ভ্যালুস, এজ এ কোম্পানি আপনার কিছু ভ্যালুস থাকবে। যেমন কোচ কাঞ্চন একাডেমির ভ্যালুস কি? আমরা হ্যাপিনেসটাকে অনেক ভ্যালুস দিই, আমরা এমপ্যাথিটাকে অনেক ভ্যালু দিই। একজন মানুষের প্রবলেমটা যখন আমরা শুনি, আমরা তার মতো করে এই প্রবলেমটাকে আমি সহ আমাদের টিম মেম্বাররা সলভ করার চেষ্টা করে। সো কোম্পানির কোর ভ্যালুস গুলো ডিফাইন করা খুবই জরুরি। আমাদের একটা ভ্যালুস হচ্ছে রিমার্কেবল, আমরা যা কিছু করি একটু ডিফারেন্ট ওয়েতে, আমরা কারো থেকে কপি করার চেষ্টা করি না, বরং ইনোভেশন করার চেষ্টা করি। সো আপনি এরকম অন্তত টপ 5টা কোর ভ্যালুজ আপনার কোম্পানিতে থাকা দরকার, যেই ভ্যালুজ গুলো আপনি ফলো করবেন আপনার কোম্পানির জন্য, এবং এই ভ্যালুজ গুলো সবাই ধারণ করবে, আপনাদের কর্মীরা। ব্যাপারগুলো, এই ভ্যালু গুলো কি করে আমাদের কানেক্টেড থাকতে, টিম বন্ডিংটা ঠিক রাখতে খুব হেল্প করে। তারপর প্রিন্সিপালস, যেমন ধরেন ছোটবেলায় যে আমরা বড় হয়েছে, যেমন আমাদের বাড়িতে প্রচন্ড শাসন ছিল। আই হোপ আমাদের সময়টাতে যারা 90s কিডস, তাদের এই সময়টা সবারই অনেক শাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো এই সময় আমাদের প্রিন্সিপাল কিন্তু ছিল যে তুমি সকালে দুপুরের পরে খেয়ে ঘুমাতে হবে, এই যে একটা প্রিন্সিপালস। তুমি বিকেলে 4টা থেকে 5টা 1 ঘন্টা খেলতে পারবা বা 2 ঘন্টা খেলতে পারবা। আজানের আগে এজ এনি হও বাসায় ফিরতে হবে, আজানের পরে যদি আসছো তাহলে মানে পিটানো একটাও মাটিতে পড়বে না। এই যে দিস ইজ প্রিন্সিপাল, যেমন একটা ফ্যামিলির থাকে, আবার অনেক ফ্যামিলিতে এটার সুযোগ ছিল যখন ইচ্ছা আসতো, দেখতাম অনেক বন্ধু বান্ধব ওরা রাতের বেলাও ঘুরতেছে, আমরা কোনোদিন রাতের বেলা এটা ঘুরতে পারি না। ওরা আর এক বন্ধু আরেক বন্ধুর বাসায় থাকতে পারছে, আমার ফ্যামিলি এটা দিত না। কেন দিত না? কারণ আমার ফ্যামিলি এই প্রিন্সিপালসে চলে, আর ওদের ফ্যামিলি হয়তো আরেকটা প্রিন্সিপালসে চলে। ঠিক আপনার অফিস কিভাবে চলবে এটার একটা প্রপার প্রিন্সিপালস কিন্তু আপনার ডিফাইন করা থাকতে হবে, স্ট্রাকচার ডিফাইন করা থাক, সবাই জানবে যে এই অফিসের কালচারটা এরকম, এইভাবে আমাদের সবকিছু হয়। এটা ডিফাইন না করা থাকলে যেটা হবে, যেমন অনেক অফিসে দেখবেন, যেমন আপনি ক্যাম্বিয়ানে জব করেন, ক্যাম্বিয়ানের টিচাররাও দেখবেন যে স্টুডেন্টদের মতো ব্ল্যাক শার্ট পরে জব করে। আপনি যদি প্রাণে জব করেন, প্রাণের অফিসের নিচে দাঁড়ালে দেখবেন যে সবাই লাইট ব্লু কালারের শার্ট পরে ঘুরতেছে। তার মানে ওটা একটা প্রিন্সিপালের পার্ট, যে আমাদের এই কি বলে
ইউনিফর্মটা আমরা সবাই পরবো। আবার কিছু অফিসে থাকে যে গরম পড়ুক রোদ হোক যাই হোক আমাদেরকে ব্লেজার পরে আসতে হবে। কিছু অফিসে আছে যে ধরেন আপনি কল্লোল গ্রুপে যদি মানে জব করেন, ওদের যে এই ঘড়ির শোরুম গুলা ওইখানে আপনি যদি জব করেন তাহলে আপনাকে শাড়ি পরে জব করা লাগবে মেয়েদের ক্ষেত্রে। তো এই যে দিস ইজ দ্য প্রিন্সিপালস, মানে ওরা জিনিসগুলোকে ডিফাইন করেছে, সিস্টেম ডেভেলপ করেছে সবাই। আবার কিছু অফিস থাকে যে না কোনো কিছু নাই, হাফ প্যান্ট পরে অফিস করা যায়, আছে এরকম, টি শার্ট পরে অফিস করা যায়। তো এই জিনিসগুলো ডিফাইন করা থাকতে হবে যে কিভাবে, তাহলে একটা স্ট্রাকচারালি একটা কালচারালি জিনিসটা বড় হবে, আদারওয়াইজ এলোমেলো হতে থাকবে জিনিসগুলো। তারপর কমপ্লায়েন্স, সফট সিস্টেমের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে আপনি যেই ব্যবসা করছেন এটার সাথে রিলেটেড যে গভর্নমেন্টের আইন কানুন আছে, তারপর লাইসেন্সিং এর যে ব্যাপারগুলো আছে এইগুলা, আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বিএসটি করছেন কিনা, বিসিসিআই এর সার্টিফিকেশন আছে কিনা, বা অনেকে দেখবেন যে এই প্রবলেমে পড়ে, সে প্ল্যান করে একটা ব্র্যান্ড বানায়, তার করায় 3-4-5 বছর পর করার পরে দেখে যে ওই ব্র্যান্ড অন্য আরেকটা ব্র্যান্ড ওরকম রেজিস্ট্রেশন করা। তো যারা ব্র্যান্ড করার চিন্তা করছেন, আপনারা এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু ট্রেডমার্ক করা। তার মানে আমরা ট্রেডমার্ক অফিসে একটা ফি জমা দিয়ে এই লোগোটাকে অ্যাপ্লিকেশন করেছি ট্রেডমার্কের জন্য। তো আপনার এই লোগো বা বিজনেসের যে নেমিং গুলা, এইগুলো জয়েন্ট স্টকের লাইসেন্স, ভ্যাট ট্যাক্সের ব্যাপারগুলা, এই যে কমপ্লায়েন্সের যে ব্যাপারগুলা, কারণ এগুলো যদি আপনি প্রপারলি মেনটেন না করেন দেখবেন যে হুট করে একটা ঝামেলার সম্মুখীন হবেন, তখন পুরো ব্যবসা ধরে টান দিবে। যেমন আমার একজন পরিচিত আছে আমাদেরই অ্যালামনাই, সে প্রায় 10 বছর একটা সফটওয়্যার কোম্পানি রান করে কিন্তু ওনার যে কোম্পানির নেমটা, এই নেমটা উনি ট্রেডমার্ক করায় নাই। এখন রিসেন্ট টাইমে ওনাকে অভিযোগ জানাইছে আরেকজন যে ওই কোম্পানি তার ট্রেডমার্ক করা। এখন দেখেন ওনার কিন্তু এই 10 বছরের পুরনো ব্র্যান্ড এখন বাধ্য উনি ছেড়ে দিতে। তো এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করা। তারপরে নাম্বার 3 যেটা ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমের মধ্যে থাকবে ট্রেনিং প্রোগ্রাম, নাম্বার, মেট্রিক্স। দেখেন ওই যে আমরা গত 2 দিনই বলার চেষ্টা করলাম পিএনএল অ্যাকাউন্টস অর্থাৎ প্রফিট এন্ড লস। আপনি এই যে এই জিনিসগুলো কিন্তু নাম্বার, আপনি যত ডিসিশন নিবেন সবগুলো কিন্তু নাম্বারের উপর বেস করে নিবেন। যেমন আপনার টার্গেট আমি 1 কোটি টাকা ইনকাম করতে চাই, তাহলে 1 কোটি টাকা ইনকাম মুখে বললে তো হবে না, এটার তো স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। তাহলে 1 কোটি টাকা ইনকাম করতে আপনার যদি এমন হয় যে একটা প্রোডাক্টে আমার 10 টাকা করে লাভ হয়, তার মানে আপনার 10 লক্ষ প্রোডাক্ট বিক্রি করতে হবে। দিস ইজ দ্য নাম্বার। দেখেন এই 10 লক্ষ প্রোডাক্ট বিক্রি করতে আমি কত টাকা মার্কেটিং খরচ করব, কতজন টিম মেম্বারকে দায়িত্ব দিব, আমার এটার প্রোডাকশন খরচ কত যাবে। দেখেন একটা নাম্বার থেকে কিন্তু বাকি নাম্বারগুলো তৈরি হচ্ছে। সো ইনফরমেশন সিস্টেম এরকম প্রপার প্ল্যানিং থাকবে, নাম্বার বেসড। আমরা ম্যাথে দুর্বল থাকার কারণে নাম্বার নিয়ে কাজ করি না, কিন্তু আপনি নাম্বার নিয়ে কাজ করেন। এই যে যেমন আমরা দেখবেন প্রথম দিনে আমার পরিচয়টা আমি নাম্বার দিয়ে দিয়েছি, কেন? বিজনেস ইজ ওয়েলথ ইজ অল অ্যাবাউট নাম্বার। সবকিছু আপনি সারা পৃথিবীর যা কিছু দেখেন সবকিছু কিন্তু নাম্বার। এই যে আমি ব্লেজারটা পরেছি এটার একটা নাম্বার আছে, এই সাইজের ব্লেজারটা, এই শার্টটা, আমার একটা হাইট আছে, এই রুমের একটা সাইজ আছে, পৃথিবীর সবকিছুই কিন্তু নাম্বার আসলে। তো আপনাকে এরকম ইনফরমেশন সিস্টেমে প্রপার নাম্বারিং গুলো জানতে হবে যে আমার বিজনেসে গ্রস প্রফিট কত, আমার নেট প্রফিট কত হচ্ছে, কোন প্রোডাক্টটা থেকে কতটুকু আয় আসছে। সো এই যে আমার অ্যাডভার্টাইজিং এ কত পার্সেন্ট খরচ হয়, এই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। প্রতি মাসে আপনার এখন হয়তো লস হইতেছে, এই লসটা কাভার দিতে আমার কতগুলো প্রোডাক্ট বেশি বিক্রি করা লাগে, এটা কতদিন পর্যন্ত সাস্টেনেবল, এই লসটা করে আমি কতদিন টিকে থাকতে পারবো। সেই পুরো জিনিসটা কিন্তু নাম্বার গুলো যদি আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, অর্থাৎ ইনফরমেশন গুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার না থাকে, আপনি অন্ধভাবে ডিসিশন নিচ্ছেন। তাহলে অন্ধভাবে কি আপনি পথ চললে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন, গাড়ির নিচে পড়বেন। সো এই নাম্বার আপনাকে ডিরেকশন দিবে যে কোথায় যেতে হবে, কতটুকু ড্রাইভ করতে হবে। আমি প্রতিটা 100 কোটি টাকা আর্ন করবো, নো ম্যাটার, প্ল্যান করতে পারেন। 100 কোটি টাকা একটা নাম্বারে নিয়ে আসবেন। এই আয়টা করতে গেলে আমার কি কি জিনিস করা লাগবে, কোথায় বাজেট লাগবে, কোথায় টিম মেম্বার লাগবে, এই নাম্বার আপনাকে বলে দিবে বাকি কাজগুলা। এন্ড এই নাম্বারের সাথে সাথে যেটা বিভিন্ন মেট্রিক্স ইউজ করতে হবে। ROS একটা মেট্রিক্স, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমি ফেসবুকে $1 খরচ করলে আমার কত ডলার রিটার্ন আসে, এই মেট্রিক্স গুলো। তারপরে কস্ট, মানে কি বলে, কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন কোকা বলা হয়, অর্থাৎ একটা নতুন কাস্টমার অনবোর্ড করতে আমার কত টাকা খরচ হয়। তারপরে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, LTV বলা হয়, অর্থাৎ একজন কাস্টমার আমার এইখানে পণ্য কেনা শুরু করলে লাইফ টাইমে সে কতটুকু, যেমন আমাদের কোচ কাঞ্চন একাডেমির কাস্টমারের লাইফ টাইম ভ্যালু অন অ্যাভারেজ 5 লাখ টাকা।
এখন আমি যখন এটা জানি যে আমার একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু 5 লাখ টাকা, তাহলে তার পিছনে আমি যদি 1 লাখ টাকা খরচ করি আমার কিন্তু কষ্ট হবে না, কারণ আমি নাম্বারটা জানি যে আমার অন এভারেজ একটা কাস্টমারের ভ্যালু 5 লাখ টাকা। তাকে যদি আমি 2 লাখ টাকার, এই যে এবার আপনাদেরকে আমি ইয়াটা বলে দিই, এই যে যে আমি 40 যে প্রোগ্রামটা করলাম, এক প্রোগ্রামে আমি পার পার্টিসিপেন্ট 13,000 টাকা খরচ করেছি, 13,000। তাহলে একজন মানুষের পেছনে আমি 13,000 টাকা খরচ করলাম কিসের ভিত্তিতে? আবেগের বশে না। আমি অনেক দানবীর হয়ে গেছি, বা আমি একজন ওই শত শত কোটি টাকা, আমার টাকা কি করব, টাকা দিয়ে কিছু করার জায়গা নেই, বিষয়টা এমন না। আমার ইনফরমেশন সিস্টেমটা ক্লিয়ারলি ডিফাইন করা, এবং আমি আমার ক্যালকুলেশনে দেখেছি একজন মানুষের পেছনে এখানে আমি 13,000 টাকা খরচ করলেও ওভারঅল আমার যে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু, তাতে আমার লস নাই। দেখেন কি পাওয়ারফুল জিনিস। মানে আমি আমার ক্যালকুলেশন ঠিক থাকার কারণে, প্রপার থাকার কারণে একটা সরি একটা প্রোগ্রামে আমি 70 লক্ষ টাকা খরচ করলাম, ওইটাও কিন্তু আমার ইনফরমেশন সিস্টেমের পার্ট, আমার ব্যাক ক্যালকুলেশনে আমি মেট্রিক্স মিলানো, এটা আমার লস প্রজেক্ট না। কিন্তু বাইরে থেকে আপনারা যারা দেখছেন বা যারা ওই প্রোগ্রামে ছিলেন, যারা এত খাবার দাবার, গিফট, এত কিছু, আবার টাকা ফেরত, তারা কিন্তু পুরো অবাক হয়ে গেছে। বাট আমার কাছে এটা অবাক না, কারণ আমার তো ম্যাথ মিলানো। এখন আমাদের এই ম্যাথ গুলো না মিলানো থাকে না। আমরা লাইফ টাইম ভ্যালু জানি না, আমরা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট জানি না, আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং জানি না, অনেক কিছুর মেট্রিক্স আমাদেরকে ক্লিয়ার থাকে না। সো এই ম্যাথ গুলো স্টেপ বাই স্টেপ, আপনার বিলিয়ন ডলার আয় করতে চান, শত কোটি টাকা আয় করতে চান, আপনার ম্যাথ মিলানো থাকতে হবে। যেমন আমরা এই জন্য এই ম্যাথের উপর স্পেশাল আমরা কয়েকটা ক্লাস করাই ব্রেইভে, কারণ আলটিমেটলি তো ম্যাথটাই মিলাইতে হবে। ম্যাথ এন্ড সাইকোলজি দুইটা জিনিসকে ব্লেন্ড করলে আপনি বিজনেসে সাকসেস। এই যে মার্কেটিং মানে কি? সাইকোলজি, মানুষের ব্রেইন নিয়ে খেলা। এবার মানুষের ব্রেইন নিয়ে খেলবেন আর আপনি ম্যাথটাকে মিলাবেন, সিম্পল, আপনার কাছে কোটি কোটি টাকা আসা শুরু হবে। আপনারা দেখবেন যে এত সহজ ব্যবসা, আসলে এত সহজ। এই যে আমরা গত 3 দিনে আপনার ধরেন আমরা একটা ওভারভিউ পাচ্ছেন, তাতেই বুঝতেছেন যে কত কিছু আসলে আপনাকে শিখতে হবে। কিন্তু আমরা এই জিনিসগুলো কিচ্ছু না জেনে কমন সেন্স দিয়ে যখন করি, তখন আপনি কিভাবে মিলাবেন? তখন আগা মাথা খুঁজে পান না যে বড় ব্র্যান্ড দিন দিন বড় হয়, আমারটা হয় না কেন? ওর এত এত কোটি টাকা সেল হয়, আমার হয় না কেন? আপনার হয় না কারণ আপনি প্রসেসে নাই, আপনি সিস্টেমে নাই। তারপরে আপনার কর্মীদের জন্য আপনি প্রতিনিয়ত ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন। ইনফরমেশন সিস্টেমে সবাই জানবে যে প্রতি বছর সেলস এর উপরে 2টা ট্রেনিং, তাদের ব্রেইন মাস্টারির উপরে ট্রেনিং, তাদের লাইফ ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং, এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করে কর্মীদেরকে আপনি চেষ্টা করবেন সবসময় একটা এক্সপার্ট তৈরি করতে। ইনফরমেশন সিস্টেমে সবাই জানবে যে কখন কোনটা হবে, এবং এই ইনফরমেশন সিস্টেমে কোম্পানির ভিশন কি, মিশন কি, কোম্পানি কোথায় যেতে চায়, কত কোটি টাকা আর্ন করতে চায়, এই সবগুলো জিনিস জানবেন। আজকে ধরেন মার্কেটিং ডিভিশনের দায়িত্ব কি, মার্কেটিং ডিভিশন কত টাকা টার্গেট দিচ্ছেন এই বছর, এই মাসের কাজ কি, আজকের দিনের কত টাকা টার্গেট, আজকের দিনে কতজন ক্লায়েন্টকে রিচ করতে হবে, এভরিথিং থাকতে হবে আপনার এই ইনফরমেশন সিস্টেমে। হ্যাঁ, এইখানে রিলেটেড যে জিনিসটা আমি বলবো, তার মানে আপনার সকল ইনফরমেশন কি আপনি সব এমপ্লয়ীদেরকে ডেকে একবারে ওপেন করে দিবেন না। আপনি ধাপে ধাপে যাকে যতটুকু বলা দরকার, কারণ আপনার সিক্রেট প্ল্যান তো আপনি একদম সবার কাছে ওপেন করে দিবেন না। যতটুকু যার জন্য দরকার, মার্কেটিং ডিভিশনের সাথে যতটুকু দরকার ততটুকু দিবেন, সেলস এর সাথে যতটুকু, অপারেশন, যার সাথে যেটা রিলেটেড, তারা যেন ক্লিয়ারলি জানে কেন সে মুভ করতেছে, কেন ড্রাইভ দিতেছে। অনেক সময় আমরা পুরা টিমকে অন্ধকারে রাখি, আমরা শুধু বলি কাজ করো, দৌড়াও, ফলো আপ দিতে থাকি, কিন্তু ও জানে না কেন দৌড়াচ্ছি, কোন জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছি। এখন কোম্পানির অ্যাচিভমেন্টের সাথে ওর অ্যাচিভমেন্টটাকে অ্যালাইন করার চেষ্টা করবেন। কারণ দেখেন, একজন মানুষ আসলে কোম্পানিতে চাকরি করে কোম্পানি ডেভেলপমেন্টের জন্য না, এটা ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন। এখানে অনেক জব হোল্ডাররাও আছেন, দেখেন কেউ কিন্তু চাকরি করে না ওই কোম্পানিকে দাঁড় করাইতে, সবাই চাকরি করে নিজের কেরিয়ারের জন্য, নিজেকে ডেভেলপ করতে। সো কোম্পানির কোন নাম্বারিং প্ল্যান যখন আপনি করবেন, পাশাপাশি ওইটার সাথে রেলিভেন্সি রাখবেন, যে অ্যালাইনমেন্ট রাখবেন, যে কিভাবে কোম্পানির ওই ডেভেলপমেন্টে আপনার একটা ডেভেলপমেন্ট হচ্ছে, দেখাবেন যে ওই অর্জনটা হলে কোম্পানির আপনার লাইফে এটা অর্জন হবে। আপনি যদি এইটুক করতে পারেন, তাহলে আপনি এই ইনসেন্টিভটা পাবেন, আপনি একটা ইন্টারন্যাশনাল ট্যুর পাবেন, আপনি একটা গাড়ি পাবেন, আপনি একটা ফ্ল্যাট পাবেন। তখন সে তার গাড়িটা পাওয়ার জন্য ড্রাইভ করবে, আলটিমেটলি কোম্পানির গোলটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। সেইগুলো আপনি কখন বানাইতে পারবেন? যখন আপনার কাছে ম্যাথ গুলো না ক্লিয়ার থাকবে। আমরা তো ম্যাথ নিয়ে বসেই না,
তাহলে আমরা কিভাবে পুরো জিনিসটাকে অ্যালাইনমেন্ট করবো? এই জন্য আমাদের কর্মীরাও কাজ করে না, কারণ আমি তো জানি না কি হইতেছে, আমি অন্ধকারে আছি, আমি চোখে দেখি না। তাহলে একজন অন্ধ কিন্তু আরেকজন অন্ধকে পথ দেখাইতে পারে না। তো যখন আমি অন্ধ, তাহলে আমি আরো 5 জনকে পথ দেখাইলে তারাও তো এই অন্ধের সাথে সাথে গর্তে গিয়েই পড়বে। এটাই খুবই মানে খুব স্বাভাবিক। আই হোপ আমরা এখন সিস্টেমের জায়গাটা বুঝতে পারছি যেটা কি পরিমাণ জরুরি। আপনি বসে বসে আপনার মার্কেটিং সিস্টেম বানাবেন, যে আমার মার্কেটিং কিভাবে চলবে, মার্কেটিং এর জন্য এই বাজেট, এটা এটা করবো, এভরিথিং শুড বি রিটেন। সো আমরা আবার একটু যদি ওভারভিউ করি, তাহলে হার্ট সিস্টেম বলতে আমরা কি বলছি? দ্য হার্ট সিস্টেম ইজ হোয়াট সামথিং লুকস লাইক, ইউর ইউনিফর্ম, লোগো, ডেকোরেশন, সবকিছুই হার্ট সিস্টেম। আপনার এমপ্লয়িরা কি ড্রেস পরবে, সবার ইউনিফর্ম কেমন হবে, আপনার যদি ফিজিক্যাল শপ হয় এটা ডেকোরেশন কেমন হবে, আপনার লোগোটা কেমন হবে, আপনার কমিউনিকেশনে কি কালার ইউজ করবেন, কোন ধরনের ফন্ট ইউজ করবেন, ফন্ট পর্যন্ত, বড় বড় ব্র্যান্ডের ফন্ট পর্যন্ত, কালকে বলছি না নিউরো মার্কেটিং এর ফ্লেভার পর্যন্ত, সেন্ট পর্যন্ত মার্কেটিং করা হয়। এত ইম্পর্টেন্ট। Whether you look at McDonald's, is a KFC, Starbucks, they have decor that is repeated in every store. তার মানে একটা ডেকোরেশন প্ল্যান হার্ট সিস্টেম আছে। So that design is a heart system, a form of to be followed again and again. সবাই শুধু এটা ফলো করে, একবার বানাবেন, হ্যাঁ এটা বানাইতে আপনার জান বের হবে, আমি জানি বানাইতে অনেক কষ্ট হবে, কিন্তু একবার বানাইলে এবার মজাই মজা। এখন এই যে বানালেন, তারপরে কাজ কি? সবাই এটাকে ফলো করে কাজ করবে, সবাই সবার ম্যানুয়াল জানে, সবাই সবার রোল জানে, রিটেন জিনিসগুলো ফলো করে করছে। এবার আপনার কাছে এত ফোন আসবে না, আপনার কাছে এত ঝামেলা, সব জিনিস আপনি ওই ম্যানুয়ালের মধ্যে সেট করে দিছেন। এবার ম্যানুয়ালে চাইলে আপনি হুট করে আপনিও চেঞ্জ আনবেন না। ম্যানুয়ালে চেঞ্জ আনতে গেলে যেই কমিটি মিলে ম্যানুয়ালটা বানাইছেন, আবার ওই কমিটির মিটিং বসে আবার চেঞ্জেস আনবেন, তখন এটার স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে। সফট সিস্টেম ইজ হোয়াট সামথিং সাউন্ডস লাইক, হাউ আনসার দ্য ফোন কল, কিভাবে গ্রিটিং করবে। যেমন কিছু কোম্পানিতে আপনি ফোন দিলে আপনাকে গুড মর্নিং জানাবে, গুড ইভিনিং জানাবে, বাট আপনাকে সালাম দিবে না। আবার কিছু কোম্পানিতে ফোন দিলে সবাই সালাম দিবে, স্যার আসসালামু আলাইকুম। এখন এটা কি সালাম দিবে না শুভেচ্ছা জানাবে না গুড মর্নিং জানাবে, কি জানাবে? এটা কিন্তু আপনার সফট সিস্টেমে এভরিথিং রিটেন থাকবে। হাউ ইউ গ্রিট ইউর কাস্টমার, ডিল উইথ কমপ্লেইন, আপনার যখন কমপ্লেইন গুলো আসবে আপনি কমপ্লেইন গুলো কিভাবে হ্যান্ডেল করবে তারা, এই সবগুলো জিনিস শুড বি স্ক্রিপ্টেড, এ প্রুভেন বেস্ট প্র্যাকটিস ফরম্যাটে আপনি জিনিসটাকে বানাবেন। ইনফরমেশন সিস্টেম, স্ট্যান্ডার্ডাইজড রিপোর্ট অর প্রসেস, সবকিছু রিপোর্টিং এর মধ্যে আসবে। ক্যাশ ফ্লো কিভাবে হইতেছে, মার্কেটিং, আরওএস, তারপরে লাইফ টাইম ভ্যালু, অন্যান্য যে মেট্রিক্স গুলো জানবো, কোম্পানি যে ফিগার গুলো অ্যাচিভ করতে যাচ্ছে এটা কিভাবে অ্যাচিভ করছি, কোনটা থেকে প্রফিট হচ্ছে, কোন প্রোডাক্ট থেকে। কোম্পানিগুলো বড় বড় কোম্পানি কিন্তু এইভাবে পুরো মেজারমেন্ট করে পুরো জিনিসগুলো করে। বেনিফিটস অফ সিস্টেমাইজেশন, এটা মনে করি না আর নতুন করে বলার আছে। সোফার আপনারা বুঝে গেছেন যে এই জিনিসগুলো করলে আপনার এফিসিয়েন্সি বেড়ে যাবে, আপনার বিজনেসের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে, আপনি বিজনেসকে স্কেলেবল করতে পারবেন, এন্ড রিডিউস ডিপেন্ডেন্সি অন ইন্ডিভিজুয়ালস। এই যে আপনার ঘাড়ের উপরে যে ডিপেন্ড হয়ে আছে, এই ডিপেন্ডেন্সিটা অনেক কমে যাবে। সিস্টেমাইজেশন ফ্রেমওয়ার্ক, 3P মডেল। 3P মডেলে কি করবেন? নাম্বার 1, পি ফর প্ল্যান, ডিজাইন ইউর সিস্টেম। আপনি একদম একচোট লেখা শুরু করেন, শুধু যেটা এইভাবে করবো এইভাবে করবো এইভাবে, সবগুলো একদম ডকুমেন্টেড হয়ে গেল। ধরেন আপনার পুরো কোম্পানিতে সব মিলে 300 ধরনের কাজ আছে, 300টা বা 500 রকমের কাজ আছে। এই সবগুলো জিনিস আগে একটা জায়গায় ডকুমেন্টেড করেন, প্ল্যান করেন যে আমরা এই কাজটা এখন থেকে এইভাবে করব। আমাদের একজন কর্মী বছরে এই কয়দিন ছুটি পাবে, এটা পাবে, আমাদের 9টা থেকে জাস্ট অফিস শুরু হবে, 6টা পর্যন্ত অফিস করবে, এরপরে ওভারটাইম পাবে বা পাবে না, এই পুরো জিনিসগুলো প্ল্যান করেন, ডিজাইনের মধ্যে নিয়ে আসেন। তারপরে পেপার, এই যে প্ল্যান গুলো করলেন, আলোচনা ডিসকাশন করলেন, এগুলা ডকুমেন্টেড অন পেপার। পেপারের মধ্যে 3P। প্রথম কি করলাম? আমি ম্যাপিংটা করলাম যে কোনটা কিভাবে করলে ভালো হয়, এই জিনিসগুলো ম্যাপিং করলাম, প্ল্যান, দেন আমি পেপারে নিয়ে আসলাম। এরপরে পারফেক্ট মানে হচ্ছে আমরা যে প্ল্যানটা করলাম এবং পেপারে লিখলাম, এটা কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। আপনি হয়তো 9টা থেকে অফিস করছেন, পরে দেখলেন যে না এটা 50% বা 60% কর্মীর জন্যই প্রেশার হয়ে যায়, বরং 9টার জায়গায় 9:30 দিলে সবার জন্য স্মার্টলি হয়। ওকে, প্র্যাকটিক্যালি করার পর, কারণ কাগজে কলমে জিনিসটা একরকম, প্র্যাকটিক্যালি করতে গিয়ে না কিছু কিছু জায়গায় দেখবেন ঠিক মতো হইতেছে না, তখন ওইটাকে আবার চেঞ্জ করবেন। ওই যে কনস্টিটিউশনে যেরকম চেঞ্জ আনে না,
গভর্নমেন্ট একটা নতুন ডিসিশন নিতে গেলে অনেক সময় দেখা গেল কনস্টিটিউশনের কোন একটা ধারার সাথে ম্যাচ করে না, তখন কি করে সংসদে অধিবেশন বসে ওই যে হানার ভিত্তিতে তখন আবার ওই জায়গাতে চেঞ্জ করে। ঠিক এইভাবে আমরা জিনিসটাকে চেঞ্জ করব। রাইট ডাউন এভরিথিং ইউ ডু ইন ইউর বিজনেস। ওই যে টনি রবিন্স, হোয়েন ইউ লেড বাই ইউর হেড ইউ আর ডেড। রাইট ডাউন এভরিথিং ইউ ডু ইন ইউর বিজনেস, এভরিথিং শুড বি রিটেন। কারণ এটা মাথায় রাখবেন, নো ডকুমেন্টেশন ইকুয়ালস নো ভ্যাকেশন। আপনি কখনো নিজেকে ব্যবসা থেকে ফ্রি করতে পারবেন না, আপনি কখনোই নিজেকে সোলার সিস্টেম থেকে আলাদা করতে পারবেন না যতক্ষণ না আপনি ডকুমেন্টেড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে বিজনেসকে পরিচালনা করবেন। সো এটা মাথায় রাখবেন, নো ডকুমেন্টেশন। কেন আমি সিস্টেম বানাবো? তাহলে আমি রিলিজ হবো। আদারওয়াইজ আপনি কক্সবাজার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছেন, দেখবেন বিজনেসের দুনিয়ার ফোন আসতেছে, মেইল আসতেছে, মেসেজ আসতেছে, সারাক্ষণ সলিউশন আপনি দিচ্ছেন, কারণ আপনার কোনো কিছু ডিফাইন করা নাই, যার কারণে একই প্রবলেমের বারবার সলিউশন আপনি দিতে থাকেন। সো এটা মাথায় রাখবো আমরা, নো ডকুমেন্টেশন নো ভ্যাকেশন। কোম্পানি স্ট্রাকচার, আমরা যে কোম্পানি স্ট্রাকচারালি সিস্টেম দাঁড় করাই আমরা কিসের ভিত্তিতে করি? সেটার প্রথম হচ্ছে, কোম্পানি শুরু হয় যখন, তখন আপনি থাকেন একজন ফাউন্ডার, একজন এন্টারপ্রেনিউর, দ্য ভিশনারি, দ্য ড্রিমার, যেমন স্টিভ জবস। তাহলে আপনি কোম্পানির ফাউন্ডার মানে আপনি হচ্ছেন স্টিভ জবস। এরপর আপনার পরে যে থাকে সে হচ্ছে দ্য ইমপ্লিমেন্টার। স্টিভ জবস কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করতো না। ও কি অ্যাপেলের ফোন বানাইতো? ও কি অপারেশন টিম দেখতো? না, ও করতো সবসময় ইনোভেশন, ভিশন দেখতো, বিজনেসকে দেশের বাইরে নিয়ে যাব। এই স্টিভ জবস এর ভিশন কি ছিল? সে কেন অ্যাপেলের নাম অ্যাপেল দিয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তার ভিশনটা ছিল যে পৃথিবীতে যত আপেল হয়, ফল ফ্রুটস হিসেবে, সারা পৃথিবীতে যত আপেল গাছ আছে, এই গাছগুলোতে যেই পরিমাণ আপেল হয়, তার স্বপ্ন ছিল পৃথিবীতে অ্যাপেলের এর চেয়ে বেশি পরিমাণ প্রোডাক্ট অ্যাপেলের উৎপাদন হবে। কি বিশাল একটা ভিশন দেখেন! ওই ভিশনটা থাকার কারণে কিন্তু অ্যাপেল আজকে এত বড় ব্র্যান্ড হয়েছে। দেখেন আজকে পৃথিবীতে আমরা অ্যাপেল যে আপেল, এটা আমরা অনেক সময় রিকল করতে পারি না। অ্যাপেল বললে আমরা ডিভাইস বুঝি, মোবাইল বুঝি, আইফোন বুঝি। এই পরিমাণ অ্যাপেল ব্র্যান্ড হয়ে গেছে যে একটা আপেল প্রতিষ্ঠিত একটা ফল, ফলের নাম ভুলে ফেলছে আমাদের। কি পরিমাণ ভিশনারি সে ছিল। তো আপনি অ্যাজ এ ফাউন্ডার আপনি থাকবেন ভিশনারি, আপনার চিন্তার ভিশনটা আপনি দেখবেন। এই ভিশনটা বাস্তবায়নের জন্য আপনার টিমে আস্তে আস্তে কাজ করবে ম্যানেজার বা ইমপ্লিমেন্টর, হু ডাজ ম্যানেজ দ্য ডে টু ডে টাস্ক, অর্থাৎ যে মাইক্রো ম্যানেজটা যে করবে, ডে টু ডে ইমপ্লিমেন্টের কাজটা করবে। কারণ আপনি যদি ইমপ্লিমেন্টের কাজ করতে যান, আপনার মাথায় দেখবেন যে প্ল্যান আসতেছে না। আপনি প্ল্যান, ইনোভেশন, বড় চিন্তা, এই জিনিসগুলো করবেন, আপনার ইমপ্লিমেন্টর কেউ না কেউ থাকবে। যেমন গ্যারি উইজনিয়াক ছিল এরকম একজন ইমপ্লিমেন্টর, যার কারণে অ্যাপেল কিন্তু এত বড় হয়েছে। তারপরে এর অধীনে একটা টেকনিশিয়ান, একটা টিম থাকবে, দা ডুয়ার, যারা হয়তো সেনাবাহিনীর মতো কাজ করবে। ভাই এটা লো ব্যাটারি দেখাচ্ছে এটা। সো টেকনিশিয়ান, ডুয়াররা কি করবে? এই ডুয়াররা পুরো জিনিসটা বাস্তবায়ন করবে। সৈনিক যারা, যারা মাঠে এই যে গোলাগুলি করে, মানে ঝিসুম ঝিসুম ফাইটিং করে, কষ্ট করে, এই যে সেলস পিপলরা বলেন বা ফুল টিম যারা কাস্টমার কেয়ার, তারা কিন্তু মেইন ফাইটটা করবে। তাহলে আপনি থাকছেন উপরে ভিশনারি, তারপরে থাকছে ইমপ্লিমেন্টর, তারপরে হলো টেকনিশিয়ান বা ডুয়াররা থাকবে। এবার আমরা দেখি বিজনেসের মেইন 6টা রোল, 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস। আপনার বিজনেসকে সাকসেস করতে আপনার 6টা সুপার হিরো লাগবে। এই সুপার হিরো যদি একবার বিজনেসে চলে আসে, আপনি একদম সুপারম্যানের মতো ফ্লাই করতে পারবেন। তাহলে এই সুপার হিরো কে কে দেখি। 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস। নাম্বার 1 হচ্ছে সুপারম্যান। সুপারম্যান কে? দ্য ভিশনারি, অর্থাৎ যে হচ্ছে ভিশনটা দেখে। যেমন আপনি ফাউন্ডার, যে সেই কিন্তু প্রথম ভিশনটা, ওই যে অ্যাপেলের স্টিভ জবস ভিশনটা দেখেছে, তার মাথায় স্বপ্ন, পৃথিবীর কেউ জানে না কি হবে, কিন্তু তার মাথায় স্বপ্ন আমি একজন উদ্যোক্তা হব। হয়তো চাকরি বাকরি ছেড়ে বড় বড় পদে, বিসিএস ক্যাডার ছিল, অথবা গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা, সব ছেড়ে টেরে ব্যবসায় নেমে যায়। কেন? কারণ সে ভিশনারি, একটা ভিশন তার মনের ভিতরে চলে আসছে। সে হলো সুপারম্যান, সে সুপারম্যানের মতো করে বিজনেসকে ফ্লাই করায় উপরে। তো হি ইজ দ্য ভিশনারি। তারপরে আয়রন ম্যান। আয়রন ম্যানকে ইমপ্লিমেন্টার,
আয়রন ম্যান কি যে কোনো বাধা আসুক, বিপত্তি আসুক, সবকিছুকে নিজের ঘাড়ের উপর নিয়ে, মানে কোনো কিছুতে তাকে থামিয়ে দিতে পারে না। দা ইমপ্লিমেন্টার, সে ডে টু ডে কাজ, কর্মীদেরকে ম্যানেজ করা, অ্যাকাউন্টস ম্যানেজ করা, মানে এভরিথিং যে জিনিসটাকে দেখে রাখে, ইমপ্লিমেন্ট অর্থাৎ মাইক্রো টাস্কিং গুলো যে করে। তারপর আপনার বিজনেসে লাগবে একজন হ্যারি পটার। হ্যারি পটারকে দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান। কারণ আমরা যেমন গতকালও কয়েকজনের সাথে গল্প হচ্ছিল, তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে এক্সপার্ট, হয়তো ভিশনও ঠিক মতো আছে ভালো, কিন্তু মার্কেটিং বোঝে না বা মার্কেটিং সম্বন্ধে আইডিয়া নাই। এখন নতুন করে তার মার্কেটিং শিখতে তো একটা টাইম লাগবে, এজন্য আপনার দরকার হবে একটা মার্কেটিং ম্যাজিশিয়ান। হ্যারি পটার কি একটা জাদুর ছোঁয়ায় পুরো সবকিছুকে সে কন্ট্রোল করে ফেলে, চেঞ্জ করে ফেলে। আপনার বিজনেসে যদি একটা মার্কেটিং ম্যাজিশিয়ান থাকে, ম্যাজিকের মতো দেখবেন আপনার বিজনেস একটা অন্যরকম একটা মানে উচ্চতায় নিয়ে যাচ্ছে পুরো জিনিসগুলো। তারপর আপনার লাগবে একটা স্পাইডারম্যান, দ্য সেলস সেভি, অর্থাৎ এমন সেলস পিপল লাগবে, এমন একজন সেলস ম্যানেজার লাগবে যে হয়তো যার সাথে কথা বলা মানে এমন হয় না, দেখবেন যে অনেকের সাথে উনি যাওয়া মানে সেলস করে চলে আসবে, আমরা বুঝে যাই। যেমন আমাদের এখানে যে ন্যাচারালস আমরা কর্পোরেটে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড বাংলাদেশে, বিকজ আমাদের কিন্তু স্পাইডারম্যান আছে। সে যখন যায় কর্পোরেটে, যখন কথা বলে, কোটি টাকার অর্ডার নিয়ে আসতে পারে ইজিলি, বড় বড় কোম্পানিকে ডিল করে। তো আপনার এরকম একজন স্পাইডারম্যান লাগবে যে আপনার হয়ে যে কোনো প্রোডাক্টকে একদম সুপার ডুপার সেল করে আসতে পারবে। তারপরে লাগবে আপনার একজন ব্যাটম্যান, দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে কি, এই যে বসে বসে যে কনস্টিটিউশন বানায়, যেমন এই যে ডক্টর কামাল হোসেন সহ ওই সময় কনস্টিটিউশনটা বানাইছে, একটা কমিটি ছিল না। আর্কিটেক্ট মানে কি, একজন আর্কিটেক্ট কিন্তু একটা শূন্যের মধ্যে সে একটা বিল্ডিং কল্পনা করে, এই শূন্যর মধ্যে জিনিসটাকে বানায়। আর্কিটেক্ট হচ্ছে এরকম সিস্টেম গুলো ডকুমেন্টেশন করবে, স্ট্রাকচারাল যার চিন্তা ভাবনা, একটু প্রসেস ডিজাইন করা, এসওপি গুলো রেডি করা, এই ব্যাটম্যানের কাজ হচ্ছে এগুলা। এন্ড তারপর লাগবে আপনার একজন ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকার কাজ কি, দ্য লিডার, যে হচ্ছে ফ্রন্ট লাইনে থেকে যত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি যা কিছু আসুক, সে এগুলোকে সামনে থেকে লিড দিয়ে, দ্য লিডার, এই পুরো বিজনেসটাকে অপারেট করে প্রতিনিয়ত একটা ভালো জায়গায় নেওয়ার জন্য কাজ করবে। এই 6টা সুপার হিরো যদি আপনার বিজনেসে এট এ টাইম কাজ করে, আপনি জাস্ট একটু মানে ইমাজিন করেন আপনার বিজনেসটা কি চমৎকার ভাবে প্লাই করবে। এই যে যে গ্রোথ চ্যালেঞ্জের গ্রোথ চাচ্ছেন, অটোমেট গ্রোথ হবে আপনার বিজনেসে। এখন আমি জানি সবার মাথায় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্বাভাবিক, যে আমি তো এখন আমার ব্যবসায় একা, যারা হয়তো ছোট ব্যবসা করছেন, বা আমি এগুলো কোত্থেকে পাবো। এইখানে সহজ সলিউশন যেটা, আপনি হয়তো শুরুর দিকে 2-3টা রোল আপনি নিজেই রাখতে পারেন। যেমন আমি যদি বলি, আমি মেইনলি আমার বিজনেসে 3টা রোলে কাজ করছি। নাম্বার 1, সুপারম্যান, দ্য ভিশনারি, অর্থাৎ আমি আমার বিজনেসের ভিশন গুলো, বড় বড় চিন্তাগুলো আমার মাথা থেকে আসে যে আমি এখানে যাব, এটা করব। যেমন ধরেন কোচ কাঞ্চন একাডেমির কথা যদি চিন্তা করেন, তাহলে আমি যে বলতেছি বাংলাদেশে 1 লক্ষ কোটিপতি আমি তৈরি করবো আমার একাডেমির মাধ্যমে, সেটা আমি বেঁচে থাকি বা মারা যাই, আমি এমন ভাবে সিস্টেম গুলো বানানোর চেষ্টা করছি, আমি মারা গেল আমার বই পুস্তক, আমার রেকর্ডেড ট্রেনিং বা আমার এগুলোর মাধ্যমে উপকৃত হয়ে হয়ে মানুষ যাতে এগুলো বানাইতে পারে। এই যে বলছি যে আমি 1000 কোম্পানি মালিক হবে, এই যে দিস ইজ দ্য ভিশন। তার মানে ভিশনারি একটা চিন্তা ভাবনা আমার মধ্যে কন্টিনিউ কাজ করে। তারপর আমি কাজ করছি এজ এ হ্যারি পটার, মার্কেটিং ম্যাজিশিয়ান। আমি কিভাবে জানি যে কিভাবে মার্কেটিং অ্যাপ্রোচ করলে, কিভাবে ল্যান্ডিং পেজ বানালে, কিভাবে বিজ্ঞাপনের ক্যাপশন দিলে, কিভাবে কন্টেন্টটা ডেভেলপ করলে মানুষজন মানে ঝাঁপায় পড়ে আমার কাছ থেকে পণ্য কিনবে। সো এই হ্যারি পটার রোলটা আমি পালন করেছি। দেন যেটা ক্যাপ্টেন আমেরিকা, আমি দ্য লিডার, অর্থাৎ আমার বিজনেসকে সামনে থেকে আমি লিড দিই, যে কোনো বিপদ, একটা ইমার্জেন্সি সিচুয়েশন যা দরকার হয় সাপোর্ট। তার মানে আমি 3টা রোল এখানে প্লে করছি। আপনি নিজেও 2-3টা রোল আপনার মতো করে, কারণ সবার রোল কিন্তু এক হবে না। হইতে পারে আপনি আর্কিটেক্ট হিসেবে ভালো, আপনি খুব অর্গানাইজড, যে কোনো কিছুকে খুব সুন্দর সিস্টেম বানাইতে পারেন, তাহলে এজ এ আর্কিটেক্ট আপনি হন। তবে চেষ্টা করবেন এবং ভিশনারি এন্ড লিডার ব্যাপারটা যাতে আপনার মধ্যে থাকে, কারণ লিডারশিপটা খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেস, একটা টিমকে লিড করতে। কারণ প্রপার লিডারশিপ ছাড়া টিম থেকে আপনি বেস্ট আউটপুট বের করা কিন্তু কষ্ট। সো শুরুর দিকে আপনার এই লোকগুলো থাকবে না, আমি জানি। আজকে যেই জায়গায় আপনি আছেন, হয়তো হইতে পারে এই 6টা রোলই আপনার ঘাড়ের উপরে আছে। আজকে ঘিরে আপনি আগামী 1 বছর চিন্তা করলে হবে না। আজকে হয়তো এখানে আছেন, আগামী 1 বছর পরও যদি আপনি বলেন আমি এখানে আছি, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আজকে আপনাকে আমি জানিয়ে দিলাম, 1 বছর পর যাতে আপনার কোম্পানিতে একটা মার্কেটিং ম্যাজিশিয়ান থাকে, একটা ইমপ্লিমেন্টার থাকে, একটা আর্কিটেক্ট থাকে,
চেষ্টা করবেন আপনি সর্বোচ্চ 2টা থেকে 3টা রোলে থাকেন, আর বাকি রোলগুলোতে আপনি আপনার পার্টনার হোক অথবা এমপ্লয়ি হোক তাদেরকে নিয়োগ দিতে হবে। কারণ আপনি এক্সপার্ট টিম মেম্বার ছাড়া কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিতে পারবেন না। সো 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস, এই সুপার হিরো গুলোকে আপনার সরি এই সুপার হিরো গুলোকে আপনার ম্যানেজ করতে পারতে হবে, এবং এই সুপার হিরো আপনার কোম্পানিতে লাগবেই। আপনি চিন্তা করেন আপনার কোম্পানিতে এই সুপার হিরো নাই, কিন্তু আপনার কম্পিটিটরের কোম্পানিতে এই সুপার হিরো গুলো আছে, তার সাথে আপনি ফাইট করে পারবেন? আপনি সাধারণ মানুষ নিয়ে ফাইট করবেন, আর তারা ফাইট করবে সুপার হিরো নিয়ে। তো আপনার 500 কর্মীকে এক ফুদি উড়ে ফেলবে। সুপার হিরো এরকম পাওয়ারফুল। তো আপনি বলবেন এরকম সুপার হিরো কি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। না পাওয়া গেলে বাংলাদেশে এরকম শত শত হাজার কোটি টাকার কোম্পানি কোথায় আছে? কিভাবে আসলো? আপনাকে খুঁজে বের করতে হবে। একদিন পাবেন না, 2 দিন পাবেন না, 1 মাস পাবেন না, 5 মাস পাবেন না, বাট আস্তে আস্তে দেখবেন যে এগুলো আসলে কিন্তু খুঁজে পাওয়া যায়, বিধায়ী বাংলাদেশে এত বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে। এই যে লিডারশিপটা আমি কেন বলছিলাম যে লিডার রোলটা, ক্যাপ্টেন আমেরিকাটা খুব ইম্পর্টেন্ট। পিটার ড্রাকার আবার ফেরত আসলো, কালকে ওনার কয়েকটা কোট শেয়ার করেছিলাম, আজকে ওনার একটা খুবই পাওয়ারফুল কোট দেখেন, অনলি 3 থিংস হ্যাপেন ন্যাচারালি ইন অর্গানাইজেশন। 3টা জিনিস আপনার কোম্পানিতে অটোমেটিক হবে, যেটার জন্য কোনো এফার্ট দেওয়া লাগবে না, অটো হবে। সেটা কি? ফ্রিকশন, কনফিউশন এন্ড আন্ডার পারফরমেন্স। আপনি এবার মিলিয়ে দেখেন যে এগুলো হচ্ছে। Only 3 things happen naturally in any organization: friction, confusion, underperformance. Everything else requires leadership. এর বাইরে আপনি যা কিছু করতে যাবেন আপনার একটা লিডারশিপ দরকার হবে। তাহলে আমি জানি আপনারা সবাই আমাকে বলবেন, স্যার আমার কোম্পানিতে কর্মীরা কাজ করে না, অমুক হয়, এটা সেটা, ফ্রিকশন হয়, ঝামেলা বাজে, কনফিউশন তৈরি হয়, আমি যেই পরিমাণ কাজ করাইতে চাই সেই পরিমাণ কাজ হয় না, আন্ডার পারফর্ম, এগুলো অটো হইতেছে। তার মানে আপনাকে ফ্রন্ট লাইন থেকে এমন ভাবে লিড দিতে হবে, ওদের ভেতর থেকে বেস্ট জিনিসটা আপনাকে বের করে আনতে হবে এজ এ লিডার। যখন এটা আপনি আনতে সক্ষম হবেন তখনই কিন্তু ওরা আসলে বেস্ট পারফর্ম করবে। এখন যে কোনো কিছু যদি আপনার কোম্পানিতে ঘাটতি থাকে, আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে আমরা সবকিছুর জন্য ব্লেম করি অন্যদিকে। আপনি যখন অন্যদিকে ব্লেম করেন আপনার দিকে কিন্তু 3টা আঙ্গুল থাকে। সো প্রথমে আপনি আপনাকে একটা বেস্ট লিডার হিসেবে, আপনাকে একটা মডেল হিসেবে সাকসেসফুলি রেডি করেন। আপনার লাইফস্টাইল, আপনার ক্যারেক্টার, আপনার থিঙ্কিং, আপনার বিলিভ, আপনার ভিশন, এই যে অনেকগুলো আপনার ইনার ব্যাটল, এই জিনিসগুলো আপনি আগে ঠিকঠাক জায়গাতে আনেন, দেন দেখবেন কর্মীরা আসা শুরু হবে। অনেকেই আমাদের এই গ্রোথ চ্যালেঞ্জ করে যে ভুলটা করে, গ্রোথ চ্যালেঞ্জটা শেষ হওয়া মাত্র পরের দিন টিম নিয়ে বসে যায়, আর বসে গিয়ে তুমি এটা করবা, এটা করবা, এটা করবা, সবার ঠিক করা শুরু করে, কিন্তু নিজে ঠিক হয় না। সো এই গ্রোথ চ্যালেঞ্জ থেকে প্রথম কাজ হচ্ছে আপনি নিজেকে ঠিক করেন। আজকে এগুলো শুনলেন মানে কালকে ওদের বলে দিলেন, হুট করে কিন্তু চেঞ্জটা আসবে না। গ্রাজুয়ালি আপনি নিজেকে চেঞ্জ আনেন, আস্তে আস্তে একটা একটা ইমপ্লিমেন্ট করেন। হইতে পারে আপনার কর্মীরা এখন টাইমলি আসে না, ওকে, অ্যাবসলিউটলি ওকে। এটাকে হুট করে কালকে ধুমধাম করার দরকার নাই। সবার সাথে বসেন, হয়তো আগামী 1 সপ্তাহের একটা নোটিশ দেন যে এই 1 সপ্তাহ আপনাদেরকে প্রিপেয়ার হওয়ার সময় দিলাম, ওই তারিখ থেকে আমরা চাবো, আমরা সবাই, আমিও নিজে আসবো, সবাই মিলে একসাথে আমরা অন টাইম অফিস করব। এই যে ছোট্ট ছোট্ট করে স্টেপ নেন, ধারাবাহিক, ঘুম করে না, তাহলে পুরো সিস্টেমটা আবার ক্রাশ করবে। সো আপনি যদি নিজেকে প্রপার জায়গায় আনতে পারেন, আপনি যদি নিজেকে অর্গানাইজড করতে পারেন, তাহলে দেখবেন যে পুরো জিনিসটা অর্গানাইজ হয়ে যাচ্ছে। সো আমরা যাতে নিজেকে ঠিক না করে অন্য কাউকে ঠিক করতে না যাই। এজন্য আপনি যখন নিজেকে ঠিক করবেন এবং আপনি কালচারটা প্রথম ফলো করতে হবে। আমরা অন্যদেরকে ফলো করাইতে চাই, ওই কাজটা নিজে করতে চাই না। তো এই জন্য দেখবেন যে আমরা বাচ্চা মানুষ করতে পারি না কেন? কারণ বাচ্চারা আসলে কান দিয়ে শোনে না, তারা চোখ দিয়ে শোনে। এখন বলবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্যি, তারা চোখ দিয়ে শোনে। আপনি নিজে সারাক্ষণ ডিভাইস চাপতেছেন, স্ক্রল করতেছেন, এবার ও যখন একটা মোবাইল ধরতে চায়, ওরে বলো যে এটা ভালো না, ধইরো না। ও কিন্তু কান দিয়ে এটা শোনে না, ও দেখে যে চোখ দিয়ে, চোখ দিয়ে ওর শোনাটা কাজ করে চোখ দিয়ে, যে আব্বু তো নিজে, আম্মু তো নিজে ঠিকই চাপতেছে, আম্মু তো ঠিকই টেলিভিশন দেখতেছে, আমাকে কেন দেয় না? এটা ওরা মানতে পারে না, বিধে আপনার কথাটা ফাইনালি ও শোনে না। আগে ওই যে আমাদের রাসূলের হাদিসও আছে যে মিষ্টি খাওয়া নিয়ে একজন মা গিয়েছিলেন, তো তখন রাসূল নিজেও মিষ্টি খেত। তো আগে কি করেছে রাসূল? তাকে কিন্তু আগে পরামর্শ দেয়নি। তার মানে আগে সে নিজে মিষ্টি খাওয়াটা ঠিক করেছে, তারপরে নিষেধ করেছে। সো আমরা যে কালচারটা কোম্পানিতে বিল্ড করতে চাই, এই কালচারটা আগে আমি তৈরি করি।
আমি জিনিসটাকে একটু স্টাবলিশ করি আমার মধ্যে, আমার ভিশন মিশন চিন্তা আমার লাইফস্টাইল এগুলো আমি যখন ঠিক করব তখন আরেকজনকে বললে সেটা ঠিক করতে উদ্বুদ্ধ হবে, তখন দেখবেন কাজগুলো প্রপারলি হচ্ছে। এবার এই যে যে পুরো সিস্টেম বলি আর যা কিছু বলি এই পুরো জিনিসটা আসলে চালাবে কি? টিম। টিম, ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। আপনার যত স্বপ্ন, আপনার যত আশা, আপনার যত আকাঙ্ক্ষা ভরসা, এটা আসলে বাস্তবায়ন করবে কারা? টিম মেম্বাররা। তো তাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে, ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। আপনার স্বপ্ন কিন্তু আপনি একা বাস্তবায়ন করতে পারবেন না। আপনি যদি একা কিছু করতে চান তাহলে তো মুদি দোকান দিলে হয়, একা চালাইতে পারবেন, ছোট্ট করে সংসার চালাবেন। আপনি যদি বিগ বিজনেস করতে চান, আপনি যদি ব্র্যান্ড ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে কিন্তু টিম তৈরি করতেই হবে। আমি জানি টিমের ব্যাপারে অনেক অভিযোগ দিবেন, অনেক ধরনের অভিযোগের মধ্য দিয়ে এই যে টিম মেম্বার সবাই কাজ করবে না। ওই যে প্যারেটোর 80-20 প্রিন্সিপাল, আপনার 100 জন যদি টিম মেম্বার থাকে 20 জন 80% কাজ করবে, বাকি 80 জন করবে 20%। ওই 20 জনকে আপনি ভালো করে নার্চার করেন, দেখবেন যে কোম্পানি একটা জায়গায় উঠে যাবে। বিগ মিস্টেক, আমরা একটা বড় মিস্টেক করি, সেটা হচ্ছে বিল্ড টিম লাইক ফ্যামিলি। এটা আমি আমার ব্যবসায়িক লাইফে তো অনেক ভুল করেছি, যার কারণে আমি তো 6 কোটি টাকা লস করছি, 15 বছর 16 বছর কষ্ট করেছি। এই এতগুলা বড় মিস্টেকের মধ্যে একটা অন্যতম বড় মিস্টেক ছিল বিল্ড টিম লাইক এ ফ্যামিলি। আমরা টিম মেম্বারদের বানাইতে চাই এটা আমাদের একটা পরিবার, আসো আমরা একসাথে কাজ করি। নো, দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং ওয়ে। কারণ ফ্যামিলি যখন বানাবেন তখন ইট ক্রিয়েটস কমফোর্ট জোন। তখন একজনকে ওই ইমোশনাল একটা কানেকশন আমরা তৈরি করতে চাই, বুঝাইতে চাই এটা একটা পরিবারের মতো। আলটিমেটলি কি হয়, এই পরিবারের সুযোগটা টিম মেম্বাররা নিয়ে আলটিমেটলি তারা একটা বেস্ট পারফরমেন্স আমাদেরকে দেয় না। ফ্যামিলি ক্রিয়েটস কমফোর্ট জোন। তাহলে এইখানে উপায় কি আমাদের? বিল্ড ইউর টিম লাইক অ্যান আর্মি। ওয়ান সোলজার টুক আ বুলেট অন বিহাফ অফ অ্যানাদার সোলজার। আর্মিতে যেটা হয়, আর্মিতেও কিন্তু একটা সোলজার আরেকটা সোলজারের জন্য বুলেট বুকের মধ্যে নিয়ে নেয়। কেন? কারণ তাদের মধ্যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ডেভেলপ করানো হয়, যে অন টাইমে করতে হবে। যখন ভুল করতেছে একদম সবাই জানে যে এই ভুলটা করেছি মানে আমার এই পানিশমেন্টটা নির্ঘাত আমার হবেই। সো বিল্ড ইউর টিম লাইক অ্যান আর্মি। আর্মিতে যেমন একটা রুলস এন্ড রেগুলেশন, একটা স্ট্রাকচার ফলো করা হয়। এখন আমরা কেন মেম্বার ফ্যামিলির মতো বানাইতে চাই? কারণ ফ্যামিলির তো কোনো রুলস রেগুলেশন নাই, ফ্যামিলি বানাইতে তো কোনো কষ্ট করতে হয় না। কিন্তু আর্মি বানাতে আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে ম্যানুয়াল বানাতে হবে, রুলস রেগুলেশন বানাতে হবে, স্ট্রাকচার বানাতে হবে, এই স্ট্রাকচার সবাইকে ফলো করাইতে হবে। আর্মি বানানো কষ্ট, বাট একবার যদি আপনি আর্মি বানাতে চান, আপনার ব্যবসা বানাতে পারেন, আপনার ব্যবসা একদম বুলেট ট্রেনের মতো গতিতে চলবে। সো ডোন্ট বিল্ড আ টিম লাইক আ ফ্যামিলি, বিল্ড ইউর টিম লাইক অ্যান আর্মি। এবং ওই আর্মিরা সবাই সবার বন্ডিং হিসেবে কাজ করবে, সবার বিপদে কাজ করবে, কোম্পানি বড় করার জন্য ড্রাইভ দিবে। এবং একসাথে যখন এতগুলো আর্মি আপনার কোম্পানিতে কাজ করবে, আলটিমেটলি দেখবেন যে কোম্পানি একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে। পাওয়ার প্রিন্সিপাল, ইউ ডোন্ট ডু দ্য বিজনেস, ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। রিচার্ড ব্রানসন একটা কথা চমৎকার বলেছিলেন, আই টেক কেয়ার মাই এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি টেক কেয়ার মাই বিজনেস। তার মানে আমরা আসলে বিজনেস বিল্ড করি না, দিন শেষে আমরা বিল্ড করি পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। তার মানে আমাদের বিজনেসের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিপল বিল্ড করতে সময় দেওয়া। কিন্তু আমরা মনে করি শুধু কাস্টমার এবং প্রোডাক্ট বানানোতে সময় দিলেই সব হবে, কিন্তু আলটিমেটলি আপনার ব্যবসাটা বড় করবে কিন্তু আপনার এমপ্লয়ি। তো এই জন্য রিচার্ড ব্রানসনের কথাটা মাথায়, আই টেক কেয়ার মাই এমপ্লয়ি পিপল অ্যান্ড এমপ্লয়ি টেক কেয়ার মাই বিজনেস। সো ওই জিনিসটা যাতে হয় উইন উইন। আপনার টিম যখন উইন করবে, আপনার ব্যবসা তখন দেখবেন যে প্রপারলি একটা জায়গায় যাচ্ছে। ইউ মেক মানি হোয়েন ইউ হায়ার দ্য রাইট পিপল। এমপ্লয়ি ইজ রেন্টেড অ্যাসেট। সো ফর এভরি অ্যাসেট দেয়ার মাস্ট বি এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো সবসময় আমরা কি করব, রাইট পিপল হয়তো সবসময় একদম পারফেক্টলি পাবো না, বাট আমরা রাইট ওয়েতে যদি তাদেরকে নেই, তাদেরকে আমরা ট্রেন আপ করে রাইট পিপল বানাতে পারবো। ডোন্ট হায়ার ফ্রম ইউর ফ্যামিলি। এই জিনিসটা খুবই অ্যালার্মিং, খেয়াল রাখবেন। আমরা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা চিন্তা করি, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মামা, খালু, আত্মীয় স্বজনের মধ্যে কে আছে, আত্মীয়র মধ্যে না পারলে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে আছে। এইটা যে কত বড় ভুল, এটা মানে যতক্ষণ না আপনি ধরা খাবেন তার আগ পর্যন্ত এটা আসলে বোঝানো কঠিন।
ইফ নো ওয়ান ইজ পারফেক্ট ইন ইউর কান্ট্রি, হায়ার ফ্রম অ্যানাদার কান্ট্রি। যদি বাংলাদেশে দেখেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা করার মতো পারফেক্ট কাউকে পাচ্ছেন না, তাহলে আপনি দরকার হয় ফাইবার, আপওয়ার্কে গিয়ে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলোতে খুঁজে তাদের দিয়ে কাজ করান। কারণ ফ্যামিলির এটা, আই হোপ আপনারা এইখানে যারা আছেন সবাই একমত হবেন যে ফ্যামিলির লোকজন দিলে, ধরেন আপনার খালাতো ভাইকে আপনি বিজনেসে নিয়েছেন, এখন সে তার পদে যোগ্য না, ভালো পারফর্ম করছেন, আপনি কি হুট করে তাকে বিদায় করতে পারবেন? পারবেন না। এবং এই ফ্যামিলির লোকজন নেওয়ার ফলে অনেক সময় এমন একটা অবস্থা হয় তাকে না বিদায় করা যায় না রাখা যায়, এবং পুরো অফিস কালচারটার মধ্যে তখন একটা ভিন্ন রকমের পরিবেশ তৈরি হয়। ও উনি তো চেয়ারম্যানের খালাতো ভাই, ওনাকে কিছু বলা যাবে না। তো এই যে ব্যাপারগুলো কর্মীদের মধ্যে তৈরি হয় এবং এই ফ্যামিলি মেম্বার নেওয়ার কারণে তাকে না কিছু বলা যায় না তাকে ফায়ার করা যায়, কারণ আপনি খালাতো ভাইকে বিদায় করবেন, ওইদিকে খালা গিয়ে পুরো ফ্যামিলির মধ্যে একটা হাঙ্গামা তৈরি করে দিবে। তো এর জন্য ডোন্ট হায়ার ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস। ইফ মানে সবসময় চেষ্টা করবেন যে বাইরে থেকে না, এক্সপার্ট লোক নিবেন আপনি। আজকে পৃথিবীব্যাপী বড় ব্র্যান্ড গুলা কি খালাতো মামাতো চাচাতো ভাই দিয়ে হয়েছে না? তারা কি করেছে? তারা যে যেই পদের জন্য এক্সপার্টকে নিয়োগ দিয়েছে এবং এক্সপার্টই কিন্তু ব্যবসাটাকে একটা বড় জায়গায় নিয়ে গেছে। ডাম বিজনেস ওনার থিংস লোকাল, স্মার্ট থিঙ্ক ন্যাশনাল, অ্যান্ড ব্রেভ থিংস ইন্টারন্যাশনাল। আমরা ব্রেভ যারা চিন্তা করি, আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করি। দরকার আমার ব্যবসার জন্য ইন্টারন্যাশনাল সিইও নিয়োগ দিব। এখন এইটাকে অনেকে আবার একটু ডিসএগ্রি করে যে আমাদের দেশে সিইও কেন, অন্য কোম্পানির অন্য দেশ থেকে আসবে। ধরেন আপনার ব্যবসাটা এখন 10 কোটি টাকার স্কেলে আছে, আপনি একটা শ্রীলঙ্কান সিইও নিয়োগ দিলেন, এটা 100 কোটি টাকার স্কেলে গেল। এটা কি দেশের জন্য ভালো না খারাপ? তো ভালো। ওই সিইও হয়তো 1 কোটি টাকা বেতন নিল, কিন্তু উনি সিইও হওয়ার কারণে, ওনার ওই লেভেলের মেধার কারণে এটা কিন্তু একটা বড় জায়গায় চলে যাচ্ছে, আলটিমেটলি দেশেরই ভালো হচ্ছে। তো আপনার ব্যবসার প্রয়োজনে ইন্টারন্যাশনাল কাউকে নিতে হলে আপনি নেন, এটা দেশের জন্যই ভালো, এটা খারাপ না। সো ডাম বিজনেস ওনার যারা, তারা লোকাল চিন্তা করে, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার থানার, আমার আত্মীয় স্বজনের মধ্যে নিতে হবে। যারা একটু স্মার্ট তারা ন্যাশনাল চিন্তা করে না, দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারে। আর যারা ব্রেভ তারা ইন্টারন্যাশনালও চিন্তা করে। এইভাবে আমাদের চিন্তার পরিসরটাকে বড় করতে হবে। অন ইউর মাইন্ড ভার্সেস অন দেয়ার মাইন্ডস। আমাদের একটা বড় ঝামেলা হয়ে যায়, আমরা যখন এমপ্লয়ি নিয়োগ দেই, আমরা চাই আমার যে এমপ্লয়ি গুলা সবাই আমার মতো হোক, তারা আমার মতো করে কাজ করুক। এইটা একটা খুবই রং মেন্টাল মডেল। ডু ইউ থিঙ্ক দে নিড টু ওনারশিপ মেন্টালিটি? বাট ইটস নট দ্য রাইট মেন্টাল মডেল। কেন? ইফ দে থিঙ্ক লাইক ইউ, দে উড বি ইউ। সে যদি আপনার মতো করেই চিন্তা করে, আপনার মতো করেই সবকিছু ওন করে, ভাবে, দে উড বি ইউ। সে আপনার সব কপি করে একসময় আপনার মতো করে একটা ব্যবসা রান করে দিবে। কাজেই আপনি যাদেরকে নিয়োগ দেন হুবহু আপনার মতো করে হবে না। আর আপনার মতো হওয়া মানে সে দেখবেন যে কয়েকদিন পর উদ্যোক্তা হচ্ছে, তাহলে সে আর এমপ্লয়ি থাকতো না। তো এর জন্য মাথায় রাখবেন যে আপনি এজ এ উদ্যোক্তা, আপনি যেভাবে ওন করবেন, আপনার যে ইমোশনটা কাজ করবে, আপনি যেভাবে ড্রাইভ করবেন, সেম ড্রাইভ আপনার এমপ্লয়ি কিন্তু করবে না। সো আপনি যদি নিজেকে ওইভাবে রেডি করেন, ওরা হয়তো এর কাছাকাছি হবে। যেমন মেইন কপির মতো তো ফটোকপি কখনো হয় না, কাছাকাছি হয়। সো ওই লেভেল দিয়ে। বাট আমরা অনেক সময় আশা করি, হ্যাঁ আমি আমার ব্যবসার জন্য এত কষ্ট করি, তুমি কেন করো না, কেন ওন করো না ব্যবসাটা, এটা তো তোমারও ব্যবসা। ভাই এটা তো ওর ব্যবসা না, ও তো এমপ্লয়ি। সো আপনি ওর জায়গা বুঝে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে যখন প্রেজেন্ট করবেন, কথা বলবেন, তখন দেখবেন যে ওর সাথে রিলেশনটা আপনার ঠিক থাকছে। আমরা যত অতিরিক্ত এক্সপেকটেশন না করি, তাতে সম্পর্কগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এমপ্লয়ি সেল টাইম এন্ড ট্যালেন্টস, এন্টারপ্রেনিয়র্স বাই টাইম এন্ড ট্যালেন্টস। দুইজনের পার্থক্যটা দেখেন। আমরা উদ্যোক্তারা কি করি? টাইম এন্ড ট্যালেন্টস কিনি, অর্থাৎ আমি একজন এমপ্লয়িকে নিয়োগ দিই, তাকে 50,000 টাকা বেতন দিই, তার টাইম এন্ড ট্যালেন্টটাকে আমি কিনলাম, এইটাকে ইউজ করে আমি 1 লক্ষ টাকা হয়তো আর্ন করছি। তার মানে মেইনলি আমরা কি করছি? সময় এবং মেধা কিনছি, এবং এইটা কিনে এটাকে দিয়ে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করে আমি বিক্রি করছি। তাহলে দুইজনের মেন্টালিটি কিন্তু পুরোপুরি আলাদা। একজন এমপ্লয়ি সে কি করে? তার সময় এবং টাইমটাকে বিক্রি করে, সময় এবং ট্যালেন্টটাকে। আর আমরা এটাকে কিনে কাজে লাগিয়ে এটা থেকে প্রফিট করি। সো 10টা বেজে গেছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। 20 মিনিট পরে আমরা ইনশাল্লাহ আবার শুরু করব। থ্যাংক ইউ সবাইকে।